প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ ডায়ালগ ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা এইখানে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচককে আমি শুরুতেই একটু যুক্ত করে নিতে চাই। তিনি হচ্ছেন একজন গবেষক, একজন মোটিভেশনাল স্পিকার, ডক্টর মুফাজ্জল ইসলাম। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন এবং তার কাছ থেকে আমরা অনেক আইনি ব্যাখ্যাও পাই। তিনি একজন আইনজীবী। সবকিছু মিলেই তিনি তার কথাগুলো তিনি যেটা ভাবেন, যেটা করেন সেটি তার আম পেইজে এবং সোশ্যাল মিডিয়ায় তিনি উপস্থাপন করেন। সেটি থেকে আমরা অনেক কিছু নিতে পারি, আবার অনেক কিছু আমরা গ্রহণ করেও থাকি। সেই ক্ষেত্রে মোফাজ্জল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের চ্যানেল 16 এর লাইভে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনি কেমন আছেন? জি, জি। ভালো, ভালো, ভালো। প্রিয় দর্শক, আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিই। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হবেন আমাদের সাথে এবং আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। দেশের এবং দেশের বাইরেই আপনারা যারা আজকের এই লাইভে যুক্ত হবেন, আমাদের আজকের অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো আজকের আলোচকের সাথে শেয়ার করবার চেষ্টা করব এবং সেই হিসেবে আপনাদের মন্তব্যগুলোর জবাব তিনি দেবেন। এছাড়া আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে জনাব মোফাজ্জল ইসলামের কাছে, আপনারা সেই বিষয়টিও উপস্থাপন করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের লাইভটি যদি আপনারা শেয়ার করে দেন। আর আজকের বিষয় যেগুলো আমরা আলোচনা করব যে ম উম আজকের আলোচকের কাছে উপস্থাপন করব, প্রশ্ন করব, জানতে চেষ্টা করব সেটি হচ্ছে বাংলাদেশে যে মব ভায়োলেন্স এর যে একটা বিস্তার ঘটেছে সারা বাংলাদেশে, সেই বিষয়টি আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব। তাছাড়া পৃথিবীতে এখন যে এআই কার্যক্রম চলছে, এআই এর যে আধিপত্য বা দাপট চলছে, সেই বিষয়টিকে জনাব মোফাজ্জল ইসলাম কিভাবে দেখেন? কি হবে আগামীর ভবিষ্যৎ? আমাদের এখন কি করণীয় উচিত বা কি করছি আমরা? আরেকটি বিষয় হচ্ছে তিনি জনাব তারেক রহমান সম্পর্কে বেশ কিছু বক্তব্য তাঁর পেইজে তিনি দিয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে দিয়েছেন। তাঁর নাগরিকত্ব নিয়ে তিনি দেশে আসবেন কিনা বা আসতে পারবেন কিনা? এইসব বিষয়গুলো তাঁর কাছে জানতে চেষ্টা করব। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাঁর নেতৃত্বে বাংলাদেশ কেমন চলছে? কি হবে আগামী দিনে? সেই বিষয়টি নিয়ে কথা বলব। আরেকটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রশ্ন, সেটি হচ্ছে সংবিধান বিষয়ে একটা প্রশ্ন করব। সেটি হচ্ছে আমাদের সংবিধানের যিনি সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি একটা মন্তব্য করেছেন যে, "আমি, আপনি" মানে আলোচনা অনুষ্ঠানে যারা ছিলেন, আমি এবং আপনারা, আমরা সবাই কিন্তু সংবিধান লঙ্ঘন করেই এসছি। সো সেটা মাথায় রেখেই আমাদেরকে কথা বলতে হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলব। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, আপনাদের প্রশ্নও আমাদেরকে জানাবেন। আমরা আজকের আলোচকের সাথে কথা বলব। জি, মোফাজ্জল ভাই, ১ম এ আপনার কাছে যে বিষয়টি সম্পর্কে একটু জানতে চাইবো। আপনি অনেক স্টাডি করেছেন এবং বর্তমান যে প্রযুক্তির যে উৎকর্ষতা, সেই সাথে এআই এর যে দাপট আমরা দেখতে পাচ্ছি, এআই এর দাপট বা এআই এখন বাংলাদেশে পৃথিবীতে আছে। বাংলাদেশের ইয়াং জেনারেশনও এআই ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এই এআই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আর বাংলাদেশের মানুষ সম্পর্কে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, তাদের সম্পর্কে আপনার কোনো মন্তব্য যদি থাকে সেটি আপনি জানাবেন। অসংখ্য ধন্যবাদ ইসমাইল ভাই। আম জি, আপনাদের আপনার দর্শকদেরকে অসংখ্য শুভেচ্ছা। দেখেন, আম এআই বলার আগে সাইবার বিষয়টা নিয়ে আমি বহু বছর ধরেই পড়াশোনা করছি এবং আ আমি এই বিষয়ে হার্ভার্ডের বার্কম্যান সেন্টার থেকে ট্রেনিংও নিয়েছিলাম। সেটা আজকে আচ্ছা, থেকে প্রায় আপনার ২০ বছরেরও আগে। এবং আম ওই সময়ে আমি ইন্টারনেটের উপরে বাংলাদেশ আ আপনার ডেইলি স্টার একটা আর্টিকেল লিখেছিলাম। আমার দর্শকরা যদি লেখেন ইন্টারনেট, ল এবং সাইবার, মুফাজ্জল ইসলাম, ডেইলি স্টার লিখলে আজকে থেকে প্রায় ১৬ বছর আগেই ১৬-১৭ বছর আগেই আমার আর্টিকেলটা তারা পেয়ে যাবেন ডিটেইলস। আচ্ছা। এবং এছাড়া আপনারা জানেন আমি প্রায় ১৯.৫ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি। কিভাবে এটা প্রোগ্রেস হয়েছে, কিভাবে এটার সৃষ্টি হয়েছে, আম এবং কিভাবে এআই এটাতে কাজে লাগানোর পরিকল্পনা অনেক আগে থেকেই আসছে। যেমন বিল্ডিং 8 প্রজেক্ট এটা কি? আম অথবা সিআইএ, এফবিআই এগুলোর ইনভলভমেন্ট কি? কিভাবে তারা প্রোফাইলিং করে, নিউরোলজিক্যাল স্টাডি করে।
এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে মনে হবে অলমোস্ট সায়েন্স ফিকশন মুভির মতো। বাট আম এটা সত্য। এটা সত্য এটাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে এমন একটি পর্যায়ে চলে গেছে যে এটা সাধারণ হিউম্যান থেকেও বহু গুণ বেশি ইন্টেলিজেন্ট। আমরা সাধারণ মানুষরা বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে তারা বিশ্বাসও করতে পারবেন না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পারে না এমন কোনো বিষয় নেই। অলমোস্ট। এখন যারা স্পিরিচুয়ালিটি নিয়ে আ সাধনা করেন, গবেষণা করেন, তাদেরকে এটা একটা ফাইন লাইন ডিফারেন্স করে রেখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষ। আগামী আম কয়েক দশকের ভেতরেই ১ দশকের ভেতরে আপনারা দেখবেন আ পৃথিবীর অধিকাংশ মানুষের জব চলে যাবে। এটা ঠেকানোর কোনো উপায় নেই। হয় তারা ইনোভেটিভ হইতে হবে, যেখানে খুঁজে বের করতে হবে যে কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো মোফাজ্জল ভাই, আমি এখানে একটু যুক্ত করি। স্টিফেন হুম, হকিংস বিজ্ঞানী ছিলেন। তিনি কিন্তু বলেছেন যে জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি হয়, হুম, ৮০% মানুষ নাকি কর্মক্ষম বা কর্মদক্ষতা থাকা অ্যাবসোলিউটলি। সত্ত্বেও তাদের কাজ থাকবে হ্যাঁ, না। জি, আপনি প্লিজ। হ্যাভ হিট দ্য নেইল ইন দ্য হেড। এখন কথা হচ্ছে ইলন মাস্কও কয়েক মাস আগে বলেছিলেন যে আমাদেরকে আল্টিমেটলি এমন একটা অবস্থা করতে হবে যেখানে কিনা সাধারণ মানুষদেরকে আমাদেরকেই পার্মানেন্ট ওয়েলফেয়ার এ বসিয়ে দিতে হবে এবং সেখানেও আমাদের কোনো ফাইন্যান্সিয়াল লস খুব একটা হবে না। কারণ দেখেন এমন একটি পর্যায়ে গেছে যে ডাক্তারের পর্যন্ত প্রয়োজনীয়তা কমে আসছে। অনেক ডায়াগনোসিস এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আরো ভালোভাবে করা হয়। অনেক লিগ্যাল ড্রাফট করা হয় যেগুলো কিনা লয়ার এর প্রয়োজন হচ্ছে না। আপনারা জানেন না Uber এখন আর নতুন কোনো ড্রাইভার নেয় না। কারণ Uber এখন আ অটোমেটিক ড্রাইভিং এর মাধ্যমে আপনাদের বিশেষ করে আপনাদের টরন্টোতে এটা শুরু হয়ে গেছে। আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের মানুষরা আর কোনো এখানে জব-টব সাধারণ মানুষ আমাদের বেশিরভাগ বাংলাদেশে যারা এখানে আসেন এই জবগুলো করেন তাদের কোনো জবের ভবিষ্যৎ নেই। মানে গাড়ি নিজেই যাবে, নিজে আসবে, শুধু হ্যাঁ, অ্যাড্রেসটা পুশ করলেই হবে। অ্যাবসোলিউটলি। অলরেডি আমেরিকায় এটা মোমেন্টাম পেয়ে গেছে। আ টরন্টোতে টেস্ট ড্রাইভ শুরু হয়েছে, মন্ট্রিয়লে শুরু হবে। আ সুতরাং আল্টিমেটলি অনেক জব হারিয়ে ফেলবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অলমোস্ট কোনো জব আর থাকছে না সামনে। আমার নিজের মেয়ের জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও নিজে খুব চিন্তায় পড়ে গেছে। সুতরাং এগুলো আমি দেখতে পাচ্ছি এবং এটা বিশ্বাসযোগ্য। সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশীদের যে প্রশ্নটা আপনি করেছেন। আমাদের বাংলাদেশীদের ইন্টেলিজেন্স প্রোফাইলিং, ফেসিয়াল প্রোফাইলিং, তাদের ক্লোজ কনট্যাক্টস, তাদের চিন্তাভাবনা বহু বছর ধরেই মনিটর হচ্ছে। চায়না এই বিষয়ে জানতে বলে চায়না, Facebook এবং Google এগুলোর উপর নানা রকম রেস্ট্রিকশন এনেছে অনেক আগে থেকেই। আমাদের বাংলাদেশের মানুষের ডাটা, ক্লোজ কনট্যাক্ট সব এখন আমেরিকান গভর্নমেন্টের কাছে আছে। এবং আচ্ছা। এজন্য ব্রিটিশ এবং আমেরিকানরা এই বিষয়ে খুব কোঅপারেট করছে যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে তারা নিয়ন্ত্রণে রেখে এগুলো তারা কাজে লাগাতে পারে। তাই জি। বাংলাদেশের মানুষের ইন্টেলিজেন্স লেভেল এগুলো সার্ভে করা আছে। সমস্যা হচ্ছে আমাদের যারা দরিদ্র দেশ, এই দরিদ্র দেশগুলোতেই সোশ্যাল মিডিয়াতে মানুষ সবচাইতে বেশি অ্যাক্টিভ ইয়েস। এবং এবং আম হ্যান্ড হেল্ড মোবাইল এত সস্তা সেখানে পাওয়া যাচ্ছে, যেটা বিদেশে আপনি পাবেন না। তাই ইন্টারনেট ইউজার একেবারে হাতে চলে গেছে। এখন এর সমস্যা হচ্ছে আমরা ডাটা বুঝি না, প্রাইভেসি বুঝি না, অ্যাডমিন বুঝি না। আমাদের লেখাপড়ার কারণে, অ্যানালিটিক্যাল মাইন্ডের চর্চার অভাবের কারণে, আমাদের নেতাদের বিফলতার কারণে যেই ওয়ার্নিং আমি আমার ডেইলি স্টার আর্টিকেলে দিয়েছিলাম সেটাই হয়েছে। আল্টিমেটলি তারা এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা তারা জানেনি। এতে করে আমাদের মানুষরা, আমাদের বাংলাদেশের মানুষরা তারা জানে না এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এটা অনেকটা বাচ্চাদের হাতে ছুরি দেয়ার মতো। যে তারা আচ্ছা। জানে না কিভাবে তারা হ্যান্ডেল করবে। সোশ্যাল মিডিয়াও তারা হ্যান্ডেল করতে পারে না। আপনি দেখেন আপনি নিশ্চয়ই জানেন যে কয়দিন আগ পর্যন্ত আপনি যখন Google এ আ কোন কিছু সার্চ করতে গেছেন, আপনাকে Google জিজ্ঞেস করেছে যে আপনি আম রাজি আছেন কিনা যে আপনার ডিটেইলস আপনার সার্চ প্যাটার্ন দেখে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট অফার করবে। আপনি রাজি আছেন কিনা? আপনি নিজের মনে অজান্তে ইয়েস বলে গেছেন।
এবং আপনি যখন ফেসবুকে আপনার ক্লোজ প্রোফাইলিং গুলো দেখেন, দেখবেন একটা সার্কেল আসে। সেই সার্কেল থেকে আপনার ক্লোজ সার্কেল তারা বের করে, আপনার টেস্ট বের করে। আপনি যখন পেজে একটা লাইক দেন, তারা সেখান থেকে আপনার নিউরোলজিক্যাল প্রোফাইলিং করে। এবং আপনার কোনো প্রাইভেসি নেই বর্তমানে, 0। আপনার কোনো প্রাইভেসি নেই। আপনার স্ত্রীর চাইতে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেটার চেনে। এখন এই প্রেক্ষিতে এখন যে অবস্থা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ইন্টেলিজেন্স কোটার তারা আইকিউ তারা প্রোফাইলিং করেছে। বাংলাদেশকে কিভাবে মোটিভেটেড করা যায়, কিভাবে তাদেরকে বিভিন্ন দিকে মুভমেন্ট করানো যায়, কিভাবে তাদের টেস্ট বদলানো যায়। এমনকি আপনি এখন থট প্যাটার্ন আপনি আপনি এখন আর সার্চ করতে হবে না। আপনি যে জিনিসটা ভাবছেন আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে, আচ্ছা। সেটা আপনি এখন আপনি দেখবেন আপনার সার্চে বিভিন্ন জায়গায় চলে এসছে। আপনি কিন্তু আগে হতো আপনি সার্চ করলে পাবেন। আজকে আপনি ফর এক্সাম্পল একটা পার্কে গিয়ে একটা সুন্দর একটা ছবি তুলেছেন, এরপর অ্যাডভার্টাইজমেন্ট আসবে। কিন্তু এখন সেটা নয়। আরো গভীরে চলে গেছে। তো বাংলাদেশের ভবিষ্যৎ এই বিষয়ে খুবই খারাপ। খুব খারাপ আচ্ছা। আচ্ছা, এবং এক লাইনে একটু বলুন ভালো করার জন্য কি বলতে হবে? একটু বলে দেন, আমরা অন্য প্রসঙ্গে যাব। ভালো করার জন্য জি। ভালো করার জন্য বাংলাদেশের মানুষদের সোশ্যাল মিডিয়া ত্যাগ করতে হবে। ত্যাগ করবে। একদম। সোশ্যাল মিডিয়া তো আপনিও ব্যবহার করেন, হ্যাঁ, আমিও ব্যবহার করি, একদম সবাই রাইট। ব্যবহার করে। তো? আমরা যারা ইন্টেলিজেন্ট, আমরা জানি আমি আমি দেখেন আমি ইসমাইল ভাই আমি এটা একটু ডাইরেক্ট কথা বলা আচ্ছা, মানুষ। আচ্ছা আপনার কথা আপনি বলুন। জি, জি, হ্যাঁ, জি। আমরা যারা আমার মতো যারা ইন্টেলিজেন্ট মানুষ আমরা জানি কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। কারণ এই বিষয়ে আমরা পড়াশোনা করেছি, জেনেছি। কিভাবে এটাকে ইউজ করা যাবে, কিভাবে এর থেকে সরে যেতে হবে। কিন্তু আমাদের সাধারণ বাঙালিরা তো তা জানে না। পরামর্শ দেন। একটু পরামর্শ কি পরামর্শ হচ্ছে করতে হবে? লিভ সোশ্যাল মিডিয়া। গিভ আপ সোশ্যাল মিডিয়া। আমি এটার one of the আপনার pioneers। বক্তব্যগুলো কে শুনবে তাহলে? আপনার বক্তব্য কে শুনবে? আপনার এনালাইসিস কে শুনবে? আমি এর জন্য দেখেন আপনার বোধহয় লক্ষ্য করেছেন আমি ইদানিং আবার বইয়ে ফেরত গেছি। আমি প্রচুর বই লিখছি ইদানিং। আচ্ছা। আমি 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 চাই যে মানুষ পড়তে শিখুক এবং আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বইয়ের গুলো নোটিফিকেশন দেওয়ার পর প্রচুর পড়াশোনা করা শুরু করেছে ইয়াং জেনারেশন। আমার প্রতি একটা বোধহয় ভালোবাসা তাদের আছে বা আগ্রহ আছে। আমাকে ঘৃণা করলে অনেকে আগ্রহ আছে। তারা আমার বই পড়া শুরু করেছে, যেটা আমার জন্য অ্যামেজিং। আমি চাই সেদিকে যাক। কারণ সোশ্যাল মিডিয়াতে স্পোরেটিক ইনফরমেশন কালেকশন হয়। সত্যিকার উইজডম কালেকশন হয় না। ওকে, আমি বলব ওকে প্রিয় সোশ্যাল মিডিয়া থেকে যতখানি সম্ভব উঠে যাওয়া ভালো। কম ব্যবহার করা যায় অথবা যত কিছু। অথবা সরকার এটাতে নিয়ন্ত্রণ আনতে হবে প্রচুর। আচ্ছা, আচ্ছা চীনের মতো না? আচ্ছা ঠিক আছে। আমরা সেদিকে আমরা এবার অন্য প্রসঙ্গে যাব। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। আমরা ২-১ টা কমেন্টস নিয়ে নিই, তারপর আবার জি। মোফাজ্জল ভাই আপনার কাছে আসবো। সত্য সনাতন ভাই বাঙ্গুরা। এই যে কথাগুলো চেঞ্জ বাঙ্গুরা কি? বাঙ্গুরা এইগুলো কি, কি করে বুঝবে? হ্যাঁ, বাঙ্গুরা। বাঙ্গুরা এগুলো কি করে বুঝবে? ওর এই যে বইয়ের ভাষায় লিখলে খুবই ভালো লাগবে। আর সত্য সনাতন আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট মুন্না একটু লিটন মিয়া ভাই বিশ্বের সেরা টাউট ও বদমাইশের সরকার হলো এই জঙ্গি সরকার। এই তারপরও শব্দগুলো একটু চেঞ্জ করা দরকার। তারা পাকিস্তান পন্থীরা ৭১ এ পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। বেছে, বেছে মুক্তিযোদ্ধাদের পক্ষের লোকজন এবং মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করে জেলে ঢোকাচ্ছে। জি, ধন্যবাদ লিটন মিয়া আপনাকে। মোহাম্মদ নূর আলম তালুকদার তিনি বলছেন, "মোফাজ্জল ভাই ভালো মানুষ কিন্তু হঠাৎ আবেগী হয়ে যায়। বাংলাদেশে এত বড় নির্যাতন ও মবের মাধ্যমে মানুষ হত্যা, মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করা, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতেই হবে। ইসমাইল ভাই ও মোফাজ্জল ভাই আপনারা এই সময়ের যোদ্ধা।" জি, ধন্যবাদ আপনাকে। মোফাজ্জল ভাই অনেক কথা বলে যাচ্ছেন, অনেক কিছু তুলে ধরেন, আমরা সেটিই প্রশ্ন করব তাকে। মোহাম্মদ আমিনুল ইসলাম কাজল, কাশেম চাচাকে এআই চেনে না এটার আ কি কারণ একটু বলতেন? আচ্ছা, জি, জি। ধন্যবাদ আপনাকে। নাদিম খান এআই ডিপ ফেক ব্যবহার করে খুব সহজেই ভুয়া ছবি, ভিডিও এবং টেক্সট তৈরি করা যায়। এই ভুল তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করতে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলি মোফাজ্জল ভাই, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও দেখি এখন। ছোট, ২, ৩, ৫, ১০, ১৫ সেকেন্ডের, হ্যাঁ? এগুলো কি এআই দ্বারা তৈরি? এটা তো বুঝতে পারছি না। অনেকেই বুঝছেন, আমিও বুঝি না। আপনার চোখে পড়েছে আপনি কিনা এআই আমি কেই জানি জিজ্ঞেস করবেন যে এটা এআই দিয়ে না। তৈরি কিনা। আচ্ছা, আচ্ছা। এবং এআই আপনাকে সাথে বলে দিবে।
আচ্ছা, আচ্ছা এআই কে জিজ্ঞেস করব। এবার আমি মূল পয়েন্টে আসি। আমাদের দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন একটু শুনবেন। সেটি হচ্ছে আপনাকে নিয়ে নানান সময় নানান বিতর্ক আছে। আপনি বিতর্কিত মানুষ, সমালোচিত মানুষ, আলোচিত মানুষ। অনেকে আবার আপনার প্রশংসা করেন। আপনার ভক্ত ফলোয়ার অনেক আছে। আপনি আমরা দেখেছি যে ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগকে নিয়েও কথা বলছেন, কিভাবে আওয়ামী লীগ ব্যাক করতে পারে, কিভাবে কি করা উচিত। হঠাৎ আপনার মধ্যে একটা পরিবর্তন আবার আসলো। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আবার বলেছেন। কিন্তু হুম, মুক্তিযুদ্ধের না, পক্ষে না, আপনি ঠিক আছেন। না, না, আপনি না। কিছু যুক্তি তুলে ধরেছেন। আমি শেষ করে ফেলি। হুম, আমি শেষ করে তারপরে আপনি বিএনপির মানুষ, আপনি আম জিয়াউর রহমান সাহেবকে পছন্দ করেন এবং তার আদর্শকে বিশ্বাস করেন সেটাও আপনি বলেছেন। ইদানিং আপনি আবার তারেক রহমানকে অবশ্য আইনের কথা বলছেন, বিরোধিতা করছেন না। আমি যদি বুঝে থাকি, বিরোধিতা করছেন না কিন্তু আইনের পক্ষে কথা বলছেন। তারেক রহমান আপনার ক্লাসমেট ছিল এরকম কিছু আমরা জানি। আর সেই সাথে তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা, দেশে আসলে কি করতে পারবেন, নির্বাচন করতে পারবেন কিনা, অথবা তিনি ইংল্যান্ডে কি স্ট্যাটাসে আছেন, এই বিষয়গুলি আপনি খোলাসা করছেন। এই প্রসঙ্গে আপনার যদি বক্তব্য থাকে আপনি একটু বলবেন। তারেক রহমানের একটা করে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। আপনার আলোচনার মধ্য থেকেই আমি সেগুলো পেয়েছি। শুরুতে আপনি যদি একটা ভূমিকা দিতে চান দেন প্লিজ। আচ্ছা, ১ম হচ্ছে যে আমি আ আমি বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের নেতারা কখনো আমাদের সন্তানদেরকে কিভাবে অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হয় এটা কখনো আমাদেরকে শেখায়নি। আর বিশেষ করে মাদ্রাসা এডুকেশন এ তো এটা নাই। যেটা হচ্ছে একেবারে মুখস্থ। আমরা ছোটবেলা থেকেই আমাদের বোমবার্ডেড করা হয়েছে। হাট্টিমা টিম দ্বারা মাঠে বাড়ে ডিম। হাট্টিমা টিমই বা কি আর ডিমই বা কি এখানে। যাই হোক আমরা এভাবে শিখে বড় হয়েছি যে আমাদের ১ম এই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে আমাদের ব্রেইনটাকে। এটা তাই সাধারণ মানুষরা এনালাইসিস করতে পারে না। হ্যাঁ? এটা আনফরচুনেটলি আমাদের আইকিউ লেভেল সাধারণত খুবই লো। আ এটা আমাদের দোষ না, এটা আমরা ভিকটিম। এখন আসেন আপনি যে আওয়ামী লীগের ব্যাপারটা। আপনি জানেন আপনি নিজেই বলেছেন যে আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি। ইয়েস, আমি আমি আওয়ামী শুনেছি। লীগের রাজনীতি করার অধিকারের জন্য সংগ্রাম করেছি। এখনো বিশ্বাস করি। আওয়ামী দেখেছি, লীগের দেখেছি, আওয়ামী শুনেছি। লীগের হুম। রাজনীতি আমি পছন্দ করি সেটা অন্য কথা। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি। আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের, টপ নেতৃবৃন্দের সমালোচনা করি। আমি মনে করি আওয়ামী লীগকে ফিল্টার করা উচিত। পার্থক্যটা এখানেই। আমি আওয়ামী লীগের ফিল্টারে বিশ্বাস করি। তৃণমূল আওয়ামী লীগের জাগার পক্ষে আমি। মানে এই পার্থক্যটা ক্লিয়ার করলাম। একই কথা প্রযোজ্য বিএনপিতে। দেখেন তারেক রহমানকে প্রথমত আমি মনে করেছিলাম যে সে সাফার করেছে, তার বোধহয় একটা শিক্ষা-দীক্ষা হয়েছে। হাওয়া ভবনের কথা বোধহয় সে ভুলে গেছে। সে আর হাওয়া করবে না সবকিছুকে। হুম? তো সে ভালো হবে, ভদ্র হবে। আ এবং সামনে কিছু ম্যাচুরিটি লক্ষ্য করেছিলাম। বেশ ম্যাচুরিটি লক্ষ্য করেছিলাম। বিশেষ করে গত বছর খানেক দেড়েক ধরে। কিন্তু দেখেন আমি ৩২ বছর লন্ডনে থেকেছি হুম, এবং হুম। আমি ওখানকার ইট, বালু, সিমেন্ট পর্যন্ত চিনি। এবং তারেকের ফ্রেন্ড সার্কেল অধিকাংশ আমার ফ্রেন্ডস। আচ্ছা, আমি আমি আ এবং ও আত্মীয় বটে আমার ক্লোজ রিলেটিভ। সবকিছু মিলে আমার রাজনৈতিক পড়াশোনা, অভিজ্ঞতা আবার হাওয়া ভবনের প্রস্তুতি চলছে। আমি কোন আচ্ছা, অবস্থাতে হাওয়া ভবনের প্রস্তুতি মেনে নিতে পারছি না। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে তার আ মানে বিএনপিতে না আবার কি কারণে হাওয়া ভবনের প্রস্তুতি চলছে আপনার কাছে কেন মনে হচ্ছে? ওর সাথে যারা আমি ক্যামেরাতে দেখেছি, তারা অনেকেই আম ভাইয়া গ্রুপের মানুষ। আচ্ছা। মানে এতদিন ভাইয়া মুরগির ঠ্যাংটা পাওয়া গেছে খুব ভালো নিয়ে আসবো কিনা হুম, হুম, হুম। এবং সন্ত্রাসী। একদম তাদের rhetorics এ সন্ত্রাসী। তারা আবার যুক্ত হয়েছে। অনেকে আবার ইসলামিক ভাবাপন্ন ভাব ধরেছে যেমন মামুন। এমনকি আপনার বাবর সাহেব উনি আম উনি যদি আ ভদ্র হতেন, উনি কোথায় গেলেন ইসমাইল ভাই ড্রপ হয়ে গেছেন কিনা। বাট এনিওয়ে আমি কথা বলে যাচ্ছি। তো ওই আবার মানে বাবর সাহেব আবার পায়তারা করছেন আসার। কিন্তু উনি তো নষ্ট মানুষ। এটা তো অস্বীকার করার কোনো উচিত মানে জো নেই। উনার উচিত তওবা করে এখন হজে গিয়ে আল্লাহ বিল্লাহ করা অথবা দরবেশ হয়ে যাওয়া। হজে গেছেন উনি। গেছেন নাকি? দরবেশ হয়ে যাওয়া। উনি আমার কথা শুনেছেন বোধহয়। আমি বলেছিলাম যে হজে যান। তো এগুলি করা উচিত। কিন্তু আবার সে হাওয়া ভবন আসছে এবং তার বউয়ের তারেকের যে ওয়াইফ এর যে অ্যাটিটিউড এবং তার চারিদিকে তাকে ঘিরে যেই আবার সেই মানে খালেদা জিয়া টাইপের যে অ্যাটিটিউড মানে ম্যাডাম, আপা মানে অলরেডি তারেকের পরে তার বউয়ের পরে তার মেয়ে। ভাই আমরা মাপ চাই আল্লাহর কাছে। যে পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই ভাই। দরকার হলে আমাকে কাঁচা বিষ দেন খেয়ে মরে যাই। কিন্তু পরিবারতন্ত্র ভাই আমি আর চাচ্ছি না।
আচ্ছা, এবং আপনি আরেকটা কথা বলেছেন যে তারেক রহমান এসএসসি ইসমাইল পাস ভাই আমি একটা একটা জায়গায়। মিনিট জি, একটা জিনিস শেষ জি, 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 বলে প্লিজ, যাব। প্লিজ, প্লিজ। সেটা হচ্ছে আচ্ছা, আপনার যে শেষ হলে আপনি বলবেন, আমি তারপর প্রশ্ন মানে করব। জি, ২ টা প্লিজ। মিনিট। সেটা হচ্ছে হ্যাঁ, আমি যে হ্যাঁ, দেখেন অনেকে বলে যে তারেক এবার যদি নিয়ম করা হয় ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারেক মেদভেদেব হয়ে যাবে। মানে পুটিন মেদভেদেব। ২ বছর ২ টা টার্ম করে আবার তার পছন্দের মতো কাউকে রেখে আবার সে আসবে। দলটার ভেতরেই তো গণতন্ত্র নাই। সুতরাং গণতন্ত্র কিভাবে আসবে? তারেক টোটালি ভায়োলেট করেছে সিনেটের আ আ আ বিএনপির যে সংবিধান ১২ নম্বর অনুচ্ছেদ, ৬ নম্বর অনুচ্ছেদ টোটালি ভায়োলেট করেছে তারে। এবং তার স্ট্যান্ডিং কমিটি সবাই হচ্ছে আ তার কথা উঠা বসা করে। সে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিসেম্বর থেকে সরে এলো। স্ট্যান্ডিং কমিটির কোনো কিছু বলার সাহস নাই। সুতরাং দেশ দলের যেই দুর্দশা সংবিধান। সেটি হবে। ওকে, গো অ্যাহেড আচ্ছা, বলুন। আচ্ছা। এখন আপনাকে বলি যে আপনি বলেছেন, এক পর্যায়ে বলেছেন, আপনাকে বলতে শুনেছি যে তারেক রহমান সাহেবের ওয়াইফ যে বাংলাদেশে এসছে তিনি জি, আবার সেখানে চলে গেছেন। তিনিও ব্রিটিশ নাগরিক হুম, এবং তারেক রহমান সাহেবের বর্তমান স্ট্যাটাস কি সেটিও আপনি একটা ব্যাখ্যা করেছেন হুম। এবং আরো নানান কথা বলেছেন। আপনাকে আমি ১ম এই জানতে চাই তারেক রহমান সাহেবের এখন স্ট্যাটাস কি? আমি ধীরে, ধীরে আগাচ্ছি। আচ্ছা। প্রথমত আপনার হচ্ছে কি মনে হয়? আমি হুম, আমি ইংল্যান্ডে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম। আমি অ্যাক্রেডিটেড জি, সুপারভাইজার। সুতরাং আমি আমার দীর্ঘ ইমিগ্রেশন লতে অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি যে আমার ইনফরমেশন যতটুকু আছে আ এবং জি, আমার বন্ধু-বান্ধব সবাই এখন প্র্যাকটিসিং ওখানে লয়ার্স। আমি যতটুকু তথ্য আমার আছে তাতে করে ২০১৩-১৪ নাগাদ তারেক ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে। আ আচ্ছা, তার ওয়াইফ এবং তার মেয়ে ব্রিটিশ জি, সিটিজেনশিপ নেয়নি ২০১৩-১৪ জি, পর থেকে আমি এটা বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা, আমাকে আজকে থেকে ৫ বছর আগেই আমাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল যারা ওখানে যাতায়াত করে ওর কিংস্টনের সেই বাসায় আম তারা কেউ আমাকে ইনফর্ম করেছে কনফিডেনশিয়ালি সেটা আমি এখন বলতে পারি জাতির স্বার্থে। সেটা হচ্ছে তারেক জি, ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছে। আচ্ছা, এখন একটা প্রমাণ দিচ্ছি আপনাকে। প্রথমত হচ্ছে সে এলিজিবল কিনা ব্রিটিশ সিটিজেনশিপ নেয়ার। আ যেহেতু তার কেসটাকে পলিটিক্যালি মোটিভেটেড দেখানো হয়েছে, মানে তার বিরুদ্ধে যে মামলা-টামলা, সে ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়ার যোগ্যতা রাখে। তার ওয়াইফ বাংলাদেশে এসছেন, বাংলাদেশ থেকে ফিরে গেছেন। জি, আপনার এখন একটা লজিক বুঝতে হবে। কেউ অ্যাসাইলাম করলে তার নাগরিকত্ব চায় না। এটা অনেকে বোঝে না। আচ্ছা। আপনি বিদেশে এসে অ্যাসাইলাম করলেই আপনার নাগরিকত্ব চলে যাবে, ইটস নট দ্যাট। আপনার মানে পাসপোর্টই জমা রাখতে হবে। বাংলাদেশের নাগরিকত্বটা যায় না। যায় না। আপনাকে আচ্ছা, সেটা আপনার পাসপোর্টটি জমা রাখতে হয়। কারণ আপনি পাসপোর্টটি এজন্যই জমা রাখবেন যে বাংলাদেশের সরকারের উপর আপনার আস্থা নেই। এবং আচ্ছা। পাসপোর্ট রাখা মানে আপনি স্টিল আন্ডার বাংলাদেশ গভর্নমেন্টস ওয়াচ। তাহলে আপনি পাসপোর্টটি জমা দিলেন এবং অ্যাসাইলাম করলেন। এরপর আপনি অ্যাসাইলাম জিতলেন। যতক্ষণ পর্যন্ত আপনি না জিতবেন আপনি হবেন অ্যাসাইলাম সিকার। যখন আপনি জিতে যাবেন সাধারণত এটাকে রেফিউজি বলে, আসলে রেফিউজি না। রেফিউজি সাধারণ অর্থে রেফিউজি। কিন্তু যখনই আপনি রিকগনাইজড রেফিউজি হবেন তখন আপনার রেফিউজি স্ট্যাটাস দেওয়া হবে। এবং অ্যাসাইলাম সিকার। হ্যাঁ, হুম। যতক্ষণ আপনি না জিতবেন আপনাকে অ্যাসাইলাম সিকার হিসেবে ধরে দেওয়া হয়। মানে আপনি জি, জি, জি। প্রার্থী, আশ্রয় প্রার্থী। জি, জি। এবং যখন আপনি রিকগনাইজড রেফিউজি হবেন, তারপরে আপনার নির্দিষ্ট একটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আপনি পার্মানেন্ট রেসিডেন্সি এবং আল্টিমেটলি কোন দেশ সেটা পার্মানেন্ট রেসিডেন্স দেয় না, কয়েক বছরের জন্য দেয়। এরপরে আপনি সিটিজেনশিপ এপ্লাই করতে পারবেন। তারেকের ওয়াইফ বাংলাদেশে এসছে। আপনি ব্যাপারটা লক্ষ্য করেন। তারা অ্যাসাইলাম করেছে। তারা অ্যাসাইলাম করা অবস্থায় তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে 100%। হুম, তারা হুম। বাংলাদেশে এসছে, তারেকের ওয়াইফ। তারা বাংলাদেশে জি। এসছে কি সে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে? আ যদি সে বাংলাদেশী পাসপোর্ট যদি মনে করে, হ্যাঁ, আমি তো এখন সিটিজেন হয়ে গেছি, বাংলাদেশী পাসপোর্টও আমি রাখতে পারি। ব্যাপারটা এরকম। হুম, হুম, সে হুম। ২ টো পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারে না লতে। আচ্ছা। তাহলে সে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে না ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে? জি। যদি সে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেয়ে থাকে, সে ব্রিটিশ পাসপোর্টটা কি তার সুটকেসে লাগেজে ছিল? আচ্ছা। আনসার হচ্ছে, জি। ইউ ক্যানট ডু দ্যাট ইন ল। হুম। তারপরে আচ্ছা। উনি যদি ওখান থেকে ট্রাভেল করে ইউকে তে আসতে চান, তাহলে উনি ইউকে তে নিশ্চয়ই পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাম্প যদি উনি লাগিয়ে থাকেন ওখানে, জি, জি। আন্ডার হোয়াট বেসিস? উনি তো রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন। সুতরাং তাকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে উনি গেছেন ফেরত। এটা আমি বাংলাদেশে। নিশ্চিত। আচ্ছা। আচ্ছা, এবং আচ্ছা। উনি যে উনাকে লাগেজ ধরতে দেন নাই কাউকে, কারণটি সেখানে। এবং উনার ও মেয়ে আসেনি। কারণ তার মেয়েও ওখানে ওই মানে বাংলাদেশী না ব্রিটিশ কথাবার্তায় পড়ে যেত। এখন আসেন তারেকের ব্যাপারটা। তারেকের একটি কোম্পানির রেজিস্ট্রেশন আছে
আপনি সেটা কোম্পানি হাউসে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি কয়দিন আগে দিয়েছিলাম। জি, সেখানে ১ম এ তারেক দিয়েছিল সে ব্রিটিশ সিটিজেন। এখানে সে জি, ইলেকট্রনিক্যালি সই করেছে পেপার। জি, আপনারা জি। দর্শকরা সার্চ করলে পেয়ে যাবেন। জি, এবং সে ইলেকট্রনিক্যালি সই করেছে তারেক রহমান এবং সে সেখানে লিখেছে ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, যদি সে ব্রিটিশ সিটিজেন লিখে থাকে এবং আসলে সে ব্রিটিশ সিটিজেন না হয়, তার বিরুদ্ধে প্রসিকিউশন করা যেতে পারে। মিথ্যা ইনফরমেশন দেওয়ার জন্য। তারেক কি সেই চ্যালেঞ্জটার উত্তর দেবে? আমি যদি তাকে চ্যালেঞ্জ করি? আমি দেখেছি এর পরবর্তী রিসেন্টলি সে এটাকে বাংলাদেশী সিটিজেন হিসেবেও দিয়েছে। বাংলাদেশ তার দ্বৈত নাগরিক সে দিতে পারে। কিন্তু সে তো নিজেকে আচ্ছা, ব্রিটিশ সিটিজেন মাঝখানে বলেছে। একটু জাস্ট ইন্টারাপ্ট করে বিজনেসটা কি ছিল? আপনি যদি সেটা একটু কনসালটেন্সি বলতেন। আমি যতটুকু দেখেছি কনসালটেন্সি। আচ্ছা, আচ্ছা। করতেন? কি সেখানে কনসালটেন্সি করতেন? কনসালটেন্সি যাও ওকে নিবে। আচ্ছা। কি কনসাল্ট করেছে এটা আমরা বুঝি। যাও ওকে নিবে। তারপরে আপনার ওখানে হচ্ছে ব্রিটিশ সিটিজেন পরবর্তীতে বাংলাদেশের সিটিজেন সে লিখেছে। তো সে কি ফলস ডিক্লারেশন দিয়েছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে তারেককে কখনো স্ট্রেইট প্রশ্ন করা উচিত, "তারেক ডু ইউ হ্যাভ ব্রিটিশ সিটিজেনশিপ?" যদি সে উত্তরে বলে, "নো" দ্বিতীয় হুম। প্রশ্ন, "আপনার কি কখনো ব্রিটিশ সিটিজেনশিপ ছিল?" তৃতীয়ত হচ্ছে আপনি ব্রিটিশ নাগরিকত্ব কি ত্যাগ করেছেন? ত্যাগ করতে কয়েক মাস থেকে ১ বছর লেগে যায়। আপনি কি ত্যাগ করেছেন? যদি ত্যাগ করে থাকেন প্রমাণ দেন। আর না হলে আচ্ছা। ব্রিটিশ সিটিজেনশিপ নিজে হিসেবে একটা কোম্পানি হাউসে কেন ডিক্লেয়ার করেছেন? রাইট? এবং আপনার ওয়াইফ রাইট। বাচ্চার ব্রিটিশ সিটিজেনশিপ আছে কিনা? না থাকলে তাদেরকে নাই কেন? এবং সেটা অন্য কথা না নিতে পারেন। থেকে থাকলে আপনি কেন নেন নাই? বা তারা কেন আচ্ছা, নিয়েছে? সুতরাং এই সবকিছুতে আমি মোটামুটি কনভিন্সড তারেক হুম। ইস নট এলিজিবল ফর বাংলাদেশ ইলেকশন। কারণ বাংলাদেশ ইলেকশন করতে হলে আপনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে। সুতরাং তারেক এই জন্যই বাংলাদেশে আসাটা দিয়ে কারণ সে যদি আসে, ইলেকশন না হয়, তাহলে সে যদি আবার তার বউ পোলাপান সব ব্রিটিশ নাগরিক, সে আবার ওখানে ফেরত যাওয়া তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা একটা জিনিস মিলাতে পারি? এই যে ডিসেম্বরের নির্বাচন বিএনপি একদম অ জি, ডিটারমাইন্ড ছিল যে ডিসেম্বরের নির্বাচন দিতেই হবে। ওটা ডিসেম্বরের তারেক রহমান সাহেবও সেটি বলেছেন এবং বিএনপির নেতৃবৃন্দও সেটি জি। বলেছেন। ডক্টর ইউনূস সাহেব ইংল্যান্ডে যাওয়ার পরেই কিন্তু ইংল্যান্ড বৈঠকের পরেই কিন্তু আবার সেটা ফেব্রুয়ারিতে চলে গেল। এর মধ্যে কি কোনো যোগসাজশ বা কোনো কারণ খুঁজে পাচ্ছেন তারেক রহমান সাহেবের সাথে? তাঁর এই যে নাগরিকত্ব বাতিল করা, নাগরিকত্ব থেকে ফিরে আসতে ৬ মাস লাগে আপনি উল্লেখ করেছেন এখন। আ হ্যাঁ, একটু ডিলে হলে 100% তারেক খুশি হবে হয়তোবা। যে আমার নাগরিকত্বগুলো নিয়ে আমি একটু ঝামেলায় আছি। এগুলো কতটুক মানে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে নির্বাচন করা যায়। আচ্ছা, এখানে হয়তোবা তার ডিলে একটা টেকনিক হতে পারে। কিন্তু হুম, এর চাইতে বড় আমার কাছে কনসার্ন হচ্ছে তার তার বিরুদ্ধে কেন বিএনপি লিগ্যাল অ্যাকশন এ যাবে না বা তার বিরুদ্ধে কেন বিএনপি ডিসিপ্লিনারি অ্যাকশন এ যাবে না যখন সে বিএনপির সংবিধানকে টোটালি ভায়োলেট করেছে। কারণ আচ্ছা, স্ট্যান্ডিং কমিটি তাকে সে অধিকার দেয়নি যে সে ডেটটা পিছিয়ে ফেলবে। আচ্ছা, আচ্ছা। বিএনপি যেহেতু আ হ্যাঁ, একটা কঠোর অবস্থান নিয়েছিল, দেশবাসী ভাবছিল যে একটা কিছু হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে। সেনাপ্রধানও বলেছেন ডিসেম্বরের জি। মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত। হুম, এখানে আপনাকে আরেকটা কথা বলতে চাই। হ্যাঁ, তারেক রহমান সাহেব যদি দ্বৈত নাগরিক আচ্ছা, একটা বিষয় নীতি নৈতিকতার প্রশ্ন। যেহেতু ১৮ বছর যাবত এই কথাটি আলোচিত হচ্ছে তারেক রহমান সাহেব কি ইংল্যান্ডের সিটিজেন কিনা? এই কথাটা একজন রাজনৈতিক নেতা পরিষ্কার করতে অসুবিধা কোথায়? বাংলাদেশের নাগরিক হন বা ব্রিটিশ পাসপোর্টধারী হন। কিন্তু সেটা তিনি করেননি। এটা নিয়ে উনি একটা করবেন না। ধূম্রজাল উনি কাক করবেন না। এজন্যই করবেন না, উনার ব্রিটিশ নাগরিকত্ব আছে। আচ্ছা। এটা আমি আ চ্যালেঞ্জ আচ্ছা লেটস পুট ইট দিস ওয়ে ইসমাইল ভাই। আমি চ্যালেঞ্জ করলাম হুম, তারেকের ব্রিটিশ নাগরিকত্ব আছে। এখন আচ্ছা কথা আপনি হচ্ছে চ্যালেঞ্জ আমাকে করলেন। প্রমাণ করতে জি, হবে এটা যেহেতু কিছু প্রাইভেসি ল এর ব্যাপার আছে। হ্যাঁ? প্রাইভেসি হুম, ল এর হুম। ব্যাপার আছে। সিম্পল আনসার তারেক রহমান যেহেতু ইলেকশন করবেন উনি এই ডিক্লারেশনটা দিতে বাধ্য। জাস্ট সিম্পলি ডিক্লারেশন দিলেই হয় আমার ব্রিটিশ নাগরিকত্ব নাই উনি বলুক। আচ্ছা, আমরা আচ্ছা। এরপরে আমরা সার্চ করব আছে কি নেই। আ এটা তো আসলেই পরিষ্কার যে ব্রিটিশ নাগরিকত্ব না থাকলে তিনি তো বলতেনই আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট, আমি ইংল্যান্ডে আছি। আচ্ছা, ইংল্যান্ডের নাগরিক না হলে কি ১৮ বছর ইংল্যান্ডে থাকা যায়? এটা না সেটা সম্ভব? এটা পার্মানেন্ট রেসিডেন্সি আপনি সারা জীবনও থাকতে পারেন। এটা কোন ইস্যু না। আচ্ছা, কিন্তু থাকা কিন্তু যায়। কিন্তু তার নাগরিকত্ব আছে। তার বিভিন্ন ভাবে এটা প্রমাণিত। কোম্পানি হাউস দিয়েও প্রমাণিত, বিভিন্নভাবে প্রমাণিত জি, যে সে ব্রিটিশ নাগরিক। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন আপনার কাছে। আপনি যে বিএনপি এখন যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, মব ভায়োলেন্স এর ব্যাপারে বিএনপি জড়িত, চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত, বিভিন্ন জায়গায় বিভিন্ন অকাজে বিএনপি জড়িত আছে। আপনি মোফাজ্জেল ইসলাম, আপনি কি এই বিএনপিকে দেখতে চান বা দেখতে চেয়েছেন? দেখেন খুব বিপদে আছি ইসমাইল ভাই। প্রথমত হচ্ছে যখন আমেরিকায় ভোটাভুটি চলে, আপনি জানেন আমার বড় ছেলে আমেরিকান বাই বার্থ সে। আমার আমার পু হা হা মানে আমার 80% ফ্যামিলি আমেরিকান সিটিজেন। আমি খুব বিপদে ছিলাম এই কারণেই যে দেখেন দেশটাতে আমি থেকেছি, পড়াশোনা করেছি, চাকরি করেছি আমেরিকাতে। আমেরিকাতে আ আপাতত একটা আমার একটা মানবিক একটা সম্পর্ক আছে। কিন্তু যখন দেখলাম ২ টা চয়েস, বাইডেন নাকি ট্রাম্প। পরে হুম, দেখলাম বাইডেনের ভাইস প্রেসিডেন্ট না ট্রাম্প, হ্যাঁ? বিপদে পড়ে গেলাম। কারণ দুজনের পলিসি হচ্ছে প্রো ইসরায়েলি পলিসি। তা আমাদের কোন চয়েস ছিল না। আচ্ছা। বিপদ। তারপরে আমি হুম, ট্রাম্পের বিরোধী ছিলাম। হ্যাঁ? হুম, আম ঠিক একই অবস্থা বাংলাদেশে এখন। দেখেন একদিকে জামাত, এনসিপি। আজকে আমাকে এক বন্ধু মেসেজ দিয়েছে। সে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমার ক্লাসমেট, এক্স ক্লাসমেট। নাম হচ্ছে প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। তো ওর হিসেবে আমি উচ্ছন্নে গেছি। তো আ তো উচ্ছন্নে যাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ সে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল রেখেছে। আর শাহ আজিজ কে ছিল এটা আপনি জানেন ৭১ এ তার অবস্থা। এবং সে এটার যুক্তি দিয়েছে তার অনেক ভূমিকা ছিল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে থাকবেই। দ্বিতীয়ত হচ্ছে সে শিবিরের অ্যাক্টিভ সদস্য ছিল, নেতা ছিল শিবিরের। ভূমিকা আছে, ভূমিকা আছে। আলিয়া মাদ্রাসায় এবং আমার ক্লাস ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি লতে তাকে আমি বহুবার বাঁচিয়েছি। আওয়ামী লীগের মার খাওয়া থেকে ছাত্রলীগ তাকে পিটিয়ে হাড্ডি ভাঙত। প্রফেসর এরশাদুল বারীর মানে ছত্রছায়ায় সে মাস্টার্সে গিয়ে দেখেন আপনি অনার্সে ৪ বছর অনার্সে তার রেজাল্ট হচ্ছে 2nd ক্লাস বোধহয় 40th 40তম বা সামথিং। মাস্টার্সে গিয়ে জি, ফার্স্ট ক্লাস এবং এরশাদুল বারীর বদৌলতে এটা আমরা জানি। এবং ম্যাকগিল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ম্যাকগিল ইউনিভার্সিটি হচ্ছে এরশাদুল বারীর সঙ্গে কানেক্টেড যারা তাদেরকে তারা ওখানে চান্স পেয়েছে। এক্সপোর্ট করার একটা ডিগ্রি করানোর একটা রাস্তা। এগুলো আমরা জানি। তো সেই ছেলেটি যখন আমাকে সমালোচনা করে এবং আসিফ নজরুলের মতো মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং তার ফেসবুক স্ট্যাটাসে আ ইসলামিক এই সকল জামাত ইসলামের প্রশংসা, এগুলো দেখে তো হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক ভাই। তো আমি বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে আমি খুবই হতাশ হয়ে গেছি। আ ইসমাইল ভাই। আমি জি, খুবই জি। হতাশ হয়ে গেছি। তো আমি মনে করি যে এই যে মব ভায়োলেন্স বলেন, যেটাই বলেন এটা যতক্ষণ পর্যন্ত আমাদের একটা রিবুট মানে আমাদের ইয়ার রিবুট না, ডক্টর ইউনূসের রিবুট না। টোটাল শিক্ষা ব্যবস্থা রিবুট করে ১০০ বছর লাগবে এটাকে ঠিক করতে। আচ্ছা, অনেকে প্রত্যাশা করছেন যে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা, দেশের ছাত্রছাত্রীদের পড়াশোনা নানান বিষয়ে তিনি নিশ্চয়ই উপদেশ দেবেন, পরামর্শ দেবেন এবং তার কথা শুনে ছেলেমেয়েরা মুগ্ধ হবে এবং পড়াশোনা, আত্মোন্নয়ন, সুপ্ত শক্তির বিকাশ এগুলোর দিকে এগিয়ে আসবে। কিন্তু সেটা কিছু দেখছে না এবং এখন যেটা বলাবলি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে বিনা বিচারে এরকম নির্যাতন, অত্যাচার, স্পট ডেড করা বাংলাদেশেই ঘটছে। আপনি জানেন যে আজকেও ৩-৪ জনকে মেরে ফেলা হয়েছে। যেকোনো কারণেই হোক, যেকোনো কারণে তো কেউ কাউকে মারতে পারে না। আইন আদালত আছে, সেখানে দিতে পারে। এই বিষয়টি কি আমরা যে এই দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছি, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবদান কতটুকু ভাই আছে বলে আপনি মনে জামাতের করেন? নায়েবে আমির উনি বলেছেন, "আমাদের ভাগ্য ভালো নোবেল প্রাইজ উইনার শুধু নয়, আমাদের নোবেল প্রাইজ উইনার রাষ্ট্রপ্রধান হয়েছেন।" মানে দেখেন ইউকে তে নোবেল প্রাইজ উইনার লাস্ট চেক করেছি আমি ১৮০ জন লিভিং, আচ্ছা। জীবিত জি, ১৮০। জি। হ্যাঁ? ১৮০। মানে পৃথিবীতে গড়পড়তা সবচেয়ে হাইয়েস্ট। হুম, আমেরিকা আছে ৩০০ কিন্তু আমেরিকার জনসংখ্যা ব্রিটেন থেকে ৫ গুণ। কিন্তু ১৮০ জন নোবেল প্রাইজ উইনার। উনারা কেউ কিন্তু রাজনীতিতে একজন মিনিস্টারও নাই, একজন এমপিও নাই। নাই। কারণ তারা রাজনীতিবিদ না। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ না, কিন্তু উনি উনার ফিল্ডে সাকসেসফুল। উনার ফিল্ড হলো উনি নোবেল প্রাইজ উইন করবেন, উনি উনার গ্রামীণ ছড়াবেন, উনার ইকোনমিক পলিসি উনি পৃথিবীতে ছড়াবেন। উনি সেই বিষয়ে পৃথিবীর বড়, বড় রাজনীতিবিদ, রাজা, বাদশা উনাদের সঙ্গে উনি গা ঘষাঘষি, শোল্ডার ঘষাঘষি করেছেন। হি ইজ সাকসেসফুল। হুম, উনি ওনার জি, জি। ৳৬০০ ট্যাক্স মাফ করিয়েছেন, উনি বাংলাদেশে সম্মান পেয়েছেন, গ্রামীণ করেছেন, রক্ত চুষেছেন, হোয়াটএভার হি ইজ সাকসেসফুল। উনি সাকসেসফুল। ব্যক্তিগত অনেক সময় ব্যক্তিগত গেইন দরকার নাই। আমার শিশু গেইন করলেই খুশি। গ্রামীণ হচ্ছে আমার শিশু। গ্রামীণ হ্যাপি, আমি হ্যাপি।
তো উনি সেই ক্ষেত্রে ওনাকে নোবেল প্রাইজ উইনার হলে মানে উনি কিভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন, এটা তো কোনো ট্র্যাক রেকর্ড নাই। আপনি আমাদের আমাদের তারেক রহমানের কোনো রাজনীতির ট্র্যাক রেকর্ড নাই। তারেকের কিন্তু রাজনৈতিক ট্র্যাক রেকর্ড নাই। আপনি এগ্রি করেন আশা করি। কারণ সে কোনো আমাদের মতো ৯০ গণঅভ্যুত্থানে কোনদিন মিছিল করতে দেখি নাই। মায়ের হাত ধরে ২-১ দিন হাঁটাহাঁটি করতেও পারে। সে সরকারের পক্ষে তারেক আমার সজীব অজের জয় যেমন ৫,৫০০ তথ্য বাবা উনি রংপুরে গিয়ে কথা বলেছিলেন, এরকম ২ একটা কথা বলতেই পারেন। কিন্তু তারেক বাংলাদেশে শেখ হাসিনাকে কনস্ট্রাকটিভ সমালোচনা করামূলক মাঠে ময়দানে কোনো রাজনীতি করেনি। সে গণতন্ত্র, সে ২০০৫-৬ হাওয়া তে ভবন তৈরি করেছে। করেছিলেন। ৫-৬ তে মনে হয় কিছু করেছিলেন কক্সবাজারে যুব ভাই সমাবেশ, ওটাকে তরুণ আমি আ সমাবেশ। আমি 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 ওই যে বললাম আপনাকে যে আ মানে মা পড়ে যাচ্ছে ক্ষমতা থেকে, হাত ধরে এখন হাঁটা, কিছু আচ্ছা। একটা কথা বলা। এটাকে রাজনীতি বলে না। এবং সে হাওয়া ভবন তৈরি করেছে। তার রাজনৈতিক প্রজ্ঞা দেখেন আপনি আপনি কি আপনাকে প্রশ্ন, আপনি যদি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি হন, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির একজন এক্সিকিউটিভ পদে আপনি একজন ইন্টিমেট পাস কি দেবেন? আপনি দেবেন চাকরি? তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস করেও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তার মা আন্ডার মেট্রিক হয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা ঢাকা ইউনিভার্সিটি ফেল করে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা একটু দেখে সংবিধানে তো আসছি। কোনো বাধা নেই। সংবিধানে তো কোনো বাধা নেই। কে কি পাস করলে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? সংবিধানে তো ছাগল বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না এটাও না নেই। তবে মানসিক সুস্থতা প্রয়োজন আছে। মানসিক সুস্থতা দেখেন নিশ্চয়ই। আমরা সবাই নিজেকে রবীন্দ্রনাথ মনে করি। ইউনিভার্সিটিতে পাস না করলে পড়াশোনা করলে সব রবীন্দ্রনাথ। আর বেশি পড়াশোনা করলে আবু জেহেল। এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। বুঝতে পারছেন না ইসমাইল ভাই? তো এখন আমরা এই জাতি মহা বিপদে পড়তে যাচ্ছে দেখে আমি একটু চিৎকার-টিৎকার করি। ওটা অনেকের হয়তো ভালো-টালো লাগবে না। কারণ আমি রাজনৈতিক দলের বা নেতার তোয়াক্কা না করে কথা বলি তো। এটা আমার একটা সমস্যা। কারণ আমাদের হচ্ছে এনসিপির মানিসিটামল। আমাদের দেশের মানুষের রোগ দূর করতে হলেও মানিসিটামল দরকার। মানিসিটামল। মানে হ্যাঁ? মানে সেটা মানিসিটামল হলে হ্যাঁ, মানিসিটামলের দেশ সব দেখবেন যে পা চাটবে। আমাদের আচ্ছা আমরা আমরা আমার ২০০০ বছর ধরে ৩৫ টা পরিবারের পা চেটে চলেছি। সামনেও চাটবো। আমার জিভটা একটু খসখসে, আমার চাটা কেউ নেয় না। সমস্যা এখানে। আচ্ছা, আপনি এনসিপির মহান সদস্যদের বা নেতাদের সম্পর্কে অনেক কথা বলেছেন, অনেকের বিষয়ে আপনি পোস্টমর্টেমও করেছেন। হুম। এনসিপি তারা দুঃখ করে বলছে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। নাহিদ ইসলাম এখনো কিন্তু নিবন্ধন পায়নি। তাহলে কি হতে পারে এই মন্তব্যে? তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে দেশের কোনো ক্ষতি হবে কিনা বা দেশ রসাতলে যাবে কিনা? একটু আমরা একাধিকবার সামরিক শাসন দেখেছি। রেশ দেশ রসাতলে চলে গেছে অনেক আগে। এখন আচ্ছা, রসাতলের বাকি আছে কি এটা তো বুঝলাম না। দেখেন আমরা বর্তমানে মাশাআল্লাহ শেখ খালেদা জিয়ার সময় পৃথিবীর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। হুম, বর্তমানে হুম, পৃথিবীতে নোংরাতম আবর্জনা, নোংরাতম জি, ২য় নোংরাতম দেশ। ১ম হয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আচ্ছা, আমাদের আমাদের বাংলাদেশে দুঃখের অ্যা কথা। বাংলাদেশ এই দেশ কিভাবে চালায় মানে সেলুকাস আলেকজান্ডার বলেছিল সেলুকাস, এখন সেলুকাসই আত্মহত্যা করবে বাংলাদেশ কিভাবে চলে দেখলে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। হুম। আমরা অবাক হই না কোনো কিছু। এনসিপি ইলেকশনে না গেলেও বাংলাদেশ চলবে। খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও চলবে। শেখ হাসিনা ফিরে এসে যেমন বাদশাহ হুমায়ুন পালিয়েছিলেন না গঙ্গা নদী হ্যাঁ, হ্যাঁ, সাঁতরে, হ্যাঁ, হুম, হ্যাঁ? হুম, শেরশাহর হুম, সঙ্গে। হুম, আবার উনি হুম, এখন ইমাম মাহাদির মতো ফিরে এসে ক্ষমতা নিলেও দেশ চলবে। হুম, অথবা জামাত গেলেও দেশ চলবে কিন্তু দেশ রসাতলের যে কথাটা বললেন, হুম। আর কোন তল পাচ্ছি না। আমরা তল টাচ করে আছি। আচ্ছা, আচ্ছা। তার তলে না, যাওয়ার না সুযোগ কিভাবে? নাই। আপনি এর চাইতে নোংরামি এখানে বিচার ব্যবস্থা আছে? বিচার ব্যবস্থা আছে বলেন? না, বাংলাদেশে আদালতে কোন বিচার সবাইকে ব্যবস্থা ডিম ছড়াচ্ছে। না, আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি যে, আপনি তো আইনবিদ একজন আইনজীবী। আমাদের দেশের আদালতে এই যে দুর্জয়কেও কালকে ডিম ছোঁড়া হয়েছে, লাথি মারা হয়েছে। নানান জনকে অপরাধী তাকে যদি অপরাধ প্রমাণিত হয়, অপরাধ হোক। এইটা কারা করছে? পুলিশ তো কোনো প্রোটেক্ট করছে না যে, "এই না এটা করা যাবে না, আপনারা সরেন" বা কোনো অ্যাকশন নিচ্ছে না। এইটার কারণটা কি একটু বলুন তো? পুলিশের তো সেই অধিকার আছে। বিভিন্ন সময় আমাদের আদালতকে ইচ্ছেমতো আম নিষ্পেষণ করা হয়েছে। জুডিশিয়ারিকে। আম জাস্টিস মুনির বিখ্যাত জাস্টিস ছিলেন পাকিস্তান আমলে। উনি বলেছিলেন একবার যে, "আমাদের দেশে জুরি সিস্টেম সম্ভব না। কারণ জুরি সিস্টেম বা আপার চেম্বার এরকম বুদ্ধিমত্তার দেশ আমাদের না।"
এবং জি। সোহরাওয়ার্দী বলেছিলেন, "যখন আমি বাংলাদেশের মানুষের সঙ্গে ডিল করি, এই বাংলার মানুষ আমার ব্রেইনটা আমি লাহোরে রেখে আসি।" এটা বলেছিলেন আমাদের সোহরাওয়ার্দী। আমাদের বাংলাদেশে আ বিচার বিভাগ কখনো স্বাধীন ছিল না। শেখ হাসিনার সময়েও উনি দুর্বৃত্তায়ন করেছেন। উনি আ অ যেমন খুরশীদ খুরশির মতো আ পলিটিসাইজ মানুষকে উনি জাস্টিস বানিয়েছেন এবং ইচ্ছামত তারা করাপশন করেছে হাইকোর্টে। সুতরাং এটার মানে একেবারে দুর্যোগ অবস্থা এখন এসে আমরা ঠেকেছি। আম সুতরাং এটা নিয়ে আমি আমি ব এ বাই দ্যা ওয়ে আমি এই বিষয়েও ২০০৫-৬ সালে ডেইলি স্টারে আর্টিকেল লিখেছিলাম। পলিটিক্স অ্যান্ড প্র্যাকটিস অফ ল ডেইলি স্টারে। সুতরাং তখনই আমি ওয়ার্নিং দিয়েছিলাম এটা হবে এবং এটা হয়েছে। হচ্ছে। এজন্যই হয়েছে আচ্ছা। যে আপনি আ দলীয় রাজনীতি করেন আপনি আপনি আ হাইকোর্টে এবং স্লোগান আজ দিচ্ছেন। ওহহো! শেষ, রাইট, রাইট, শেষ, রাইট। শিক্ষা প্রতিষ্ঠানেও তাই, শেষ, আদালতেও তাই। জি, শেষ। জি। আপনি মফিজ ভাই আমরা একটু দর্শকদের আবার কিছু জি। কমেন্টস একটু নিয়ে নিই। ডায়েরি। বাংলাদেশের নাম পরিবর্তন করে মব অব ইউনুস ল্যান্ড করা হোক। খুব ভালো বলেছেন, উনি প্রস্তাব দিয়েছেন। এটা ওই সংবিধান সংশোধন কমিটির আলী রিয়াজ সাহেবকে এই প্রস্তাবটা দেন। তিনি হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশের সাথে এইটা এড করতে পারেন। সত্য বিমূঢ়। সেনাবাহিনী যখনই আচ্ছা, আনিসুর রহমান প্রিয় মুফাজ্জিল ভাইয়ের চেয়ে বেশি একাত্তর প্রেমী মানুষ আমাদের ভাবি সাহেব আমাদের ভাবি সাহেব। ২ জনকে অফুরন্ত শুভেচ্ছা। মানে আমাদের ভাবিকে, আপনার ওয়াইফকে, হ্যাঁ? ওহ থ্যাংক ইউ। আ ত তবে মুক্তিযুদ্ধের পক্ষে আপনার অবস্থান আপনি যাই বলেন না কেন, বিএনপি, আওয়ামী লীগ যে যাই বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আপনার অবস্থান আবার ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশে ভালো। কোন রাজনৈতিক দল নাই ভাই। আচ্ছা। নাই। বাংলাদেশে কোন রাজনৈতিক দল নাই ভাই। আ ইসমাইল আ ভাই কথা ঘুরিয়ে লাভ জি, নাই। জি। বাংলাদেশে সব কাল্ট আছে, পলিটিক্যাল কাল্ট। বাংলাদেশে কোন একটি রাজনৈতিক দল নাই। আচ্ছা, এই একজনে বলল যে একটা সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশে একদল ক্ষমতায় এসে বাংলাদেশের সম্পদ লুটপাট করে, জনগণের অধিকার হরণ করে, কে না নিজের করেছে? জ্ঞাতি গোষ্ঠী এবং আ ইয়ের কে না জন্য করেছে? কাজ করে এবং নিজেদের দলের সংগঠনের উন্নয়নের জন্যই কাজ করে। আগামীতেও তাই হবে আমার এবং প্রিয় এটা দল বিএনপি ধ্বংস হয়ে গেছে ভাই। আমার প্রিয় দল বিএনপি ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে না? ধ্বংস হয়ে গেছে। বিএনপির আমি যে আমি তো পারি না। অবস্থানটা আমি সরি ইসমাইল ভাই আমি পারি না। আমি যখন জি, বিএনপির সমর্থক যখন আমি দেখি যে বিএনপি চান্দামি করছে, গুন্ডামি করছে, ট্যাক্সিং করছে, এগুলো করছে, তারেকের পা চাটছে। আমি আর ১০ টা বিএনপির সমর্থক হিসাবে চুপ থাকতে পারি না। আমার সমস্যা এখানেই। ঠিক আছে। আপনি বলে যান। আপনি বলছেন সেজন্যে আমি আপনার সময়টা চেয়েছি যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আরো elaborately যদি বলতে পারেন এবং আম আলী রিয়াজের কথা দর্শকদের বলেন। কাছে আলী রিয়াজ প্রফেসর আলী রিয়াজ সাহেব উনার অনেক বই আমি দেখেছি বইতে উনি জামাতের স্বাধীনতা বিরোধীদের লিখে উনি ফাটিয়ে ফেলেছেন। 'প্রথম আলোতেও তো এটা লিখেছেন উনি। হ্যাঁ, হ্যাঁ, আর উনি এখন বলছেন আমরা জামাতের নেতা। সাংবিধানিকভাবে ক্ষমতায় এসছেন। তো অসাংবিধানিকভাবে ক্ষমতায় থাকার জন্য আপনি যেটা করতে হয়, আপনি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট ডিক্লেয়ার দিলেই হয়। তারপরে আপনি জি, করেন। জি, কিউবাতে জি, হয়েছে না? কিউবাতে হয়েছে না? জি। উদাহরণ তো আছে। এই যে উনি কালকে খুব দম্ভের সাথে গর্বের সাথে বলেছেন যে আমরা সবাই আমি আপনি আমরা সবাই এখানে সংবিধান লঙ্ঘন করে এসেছি। সেটা মাথায় রেখে তারপরে কথা বলবেন। সবাইকে বলছে মিটিং এ। এই কথাটা কেমন ঔদ্ধত্যপূর্ণ হয়েছে বা ভালো এটা হয়েছে সত্য কিনা তো, এটা আপনার সত্য দিক কথা তো। থেকে সত্য কথা তো। এর হ্যাঁ, অত্যুত্ত সত্য নাই। উনি কথা আ কিন্তু আ সংবিধান ভায়োলেট করেছেন, আপনি সংবিধান ভায়োলেট করে আপ্রাইজিং করেছেন। কিন্তু এরপরে যেটা করতে হয়, পলিটিক্যাল হিস্ট্রি যেটা বলে, উনি তো পলিটিক্যাল সংবিধান তো ছুঁড়ে ফেলে দেননি। না, দেননি তো না। সংবিধান তো এখনো আছে। শপথ সংবিধান নিয়েছেন কথা হচ্ছে সবাই। সংবিধানটা ভায়োলেট করেছেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, ভায়োলেট করেছেন। তো ভায়োলেট করার করেছে। পরে যেটা দরকার ছিল সেটা ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা, রেভলিউশনারি গভর্নমেন্ট তৈরি করা এবং সংবিধানকে সাসপেন্ড করে দেওয়া। সো উনি তো সেটা করেন নাই। হুম, তো যেহেতু জি, করেন জি, নাই, জি। আপনারা সবাই তো সত্যিকার অর্থে আপনারা সবাই ক্রিমিনালি প্রসিকিউটেড হতে পারেন ভবিষ্যতে। এক্সাক্টলি, তো এক্সাক্টলি। বি জি। কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। জি। ওইজন্য তার কথাটাকে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে নেয়নি। কথাটা যাই করছেন কিন্তু কথাটা বলে তিনি আরো আরেকটা সত্য কথা বলছেন। উনি আ সত্য কথা বলছেন তো। ঔদ্ধত্য দেখিয়েছেন, না, ঔদ্ধত্য অত্যুত্ত দেখিয়েছেন। না। আমি এটাকে অত্যুত্ত আমি সত্য কথা বলেছেন উনি। সত্য, সত্য। না সত্য অর্থে ঠিক আছে। সত্য কথা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবাই সত্য কথা বলতেছে। হ্যাঁ, হ্যাঁ। ডক্টর ইউনূস সাহেবও সত্য কথা বলছেন। meticulous ডিজাইন ওই সেই মানে উনি রিসেট যেটা বাটন-টাটন বোঝাতে সব চেয়েছেন ইসমাইল ভাই যে আপনারা তো জি, সংবিধান করেন না। এত সংবিধান নিয়ে সংবিধান আমরা বহুত আগেই ভায়োলেট করেছি। শেষ সুতরাং জি। সংবিধানের দোহাই দিয়েন না। জি, ওই যে বিএনপির সালাউদ্দিন সাহেবকে বলেছেন। ও না গণফোরামের একজন নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। এই দলটা আচ্ছা আছে নাকি দর্শক এখনো? হ্যাঁ, যাই হোক আছে, আছে, anyway, আছে। এখন এখন আছে।
এখনো আছে, আইসিইউতে আছে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের একটু একাডেমিক আলোচনা হচ্ছে আজকে, মোফাজ্জল ভাইকে যেহেতু পেয়েছি। আপনারা অনেকেই কমেন্টস করছেন, সবগুলো পড়তে পারছি না। মুন্না, তুমি দেখাতে থাকো, দর্শক যাতে মন খারাপ না করে। সবার মন্তব্যগুলো তুমি দেখিয়ে থাকো, দেখাতে থাকো। আমরা মোফাজ্জল ভাইয়ের সাথে এখন আরো কিছু কথা বলতে চাই যে আমাদের বর্তমান সেনাবাহিনী সম্পর্কে আপনার যদি একটা মূল্যায়ন, যে ভূমিকা পালন করছে মবের সেনাবাহিনী বিরুদ্ধে আছে তার নাকি আমাদের? মব যেটা আপনি বললেন, মবের বিরুদ্ধে সেনাবাহিনী যেভাবে কাজ আমি করছে তো এবং ঠোলা আমাদের দেখতে পাচ্ছি, আমি তো সেনাবাহিনী দেখতে পাচ্ছি না, আমি ঠোলা দেখছি। ও দেখতে পাচ্ছেন না। আমি ঠোলা দেখছি, তাহলে তো ঠোলা। কারণ সেনাবাহিনী তো এখানে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে না, মানুষকে এই যে জায়গায়, জায়গায় আপনার ওই চোর 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 ধরবে না, সেনাবাহিনীর কাজ না। সেনাবাহিনীর যেটা কাজ ছিল ন্যাশনাল সভেরেইনটি রক্ষা করা, সেটা সেনাবাহিনী কতটা পারছে সেটা বরঞ্চ প্রশ্ন দাঁড়িয়ে গেছে। সেনাবাহিনীর উচিত ছিল না ৩২ নম্বর যখন ভাঙা হয়, তখন সেটাকে প্রোটেক্ট না করা। তো সেনাবাহিনী সেটা প্রোটেক্ট করেনি। দেখেন ৩২ নম্বরকে আপনি আপনি ৩২ নম্বর ইতিহাসকে পছন্দ করেন বা ডিসলাইক করেন, ৩২ নম্বর ইতিহাসের সাথে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাস জড়িত। আপনি যদি সেই আইডিওলজি বিশ্বাস না করেন, সেটা ইতিহাসের সাথে জড়িত। যদি আপনি জি, মানে আপনি জি, জি, আপনি জি, মতিউর জি, রহমান জি। নিজামী, আপনি আলী হাসান মুজাহিদ স্বাধীনতায় বিশ্বাস করেন না, বাঙালিদেরকে দেখলে আপনার পাকিস্তানিদের বেশি চুমা দিতে ইচ্ছা করে, ঠিক আছে। কিন্তু দেখেন ইজিপ্টে আপনি পিরামিড আছে। সে পিরামিডে ফেরাউনের ইতিহাস আছে। সেখানে অসংখ্য মূর্তি আছে। সেখানে অসংখ্য মমি আছে। যেগুলো হাদিসের বিরোধী, কোরআন বিরোধী হুম, 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 আইডিওলজি। কিন্তু ওরা কি ভেঙে ফেলেছে এটা? আপনি সেখানে না, সেটা ধ্বংস করতে গেলে আপনাকে মানে যুদ্ধ ঘোষণা করবে ইজিপ্ট। তাহলে আপনি ৩২ নম্বরকে বিশ্বাস না করেন। ইট ইস পার্ট অফ হিস্ট্রি। আপনি এটাকে যখন ভেঙেছেন আর সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে থেকেছে, সেনাবাহিনীর প্রধানের তো তখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে বিফল হয়েছেন। সেনাবাহিনীর তো উচিত ছিল জিয়াউর রহমানের মতো সেখানে শক্ত ভূমিকা পালন করা। জিয়াউর রহমানের এই বিষয়ে আমি সেলুট দেই যে উনি দেশটাকে কঠোরভাবে উনি নিয়ন্ত্রণ করেছেন। আর্মির ভিতরে ডিসেনশন দেখেছেন, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং ওয়াকার এরকম কঠোর হতে পারেননি কেন? উনি যদি কঠোর হতেন তখন দেখা যেত যে দেশের মানুষ তার পাশে আছে কিনা। কিন্তু উনি তো সেই ভূমিকা এক্সাক্টলি। ওনার এখানে বিরাট ফেইলিউর আছে। সুতরাং আপনি যদি বলেন দেশের আর্মি আছে কিনা, দেশের ভেতরে যখন পার্বত্য চট্টগ্রাম ওখান দিয়ে মায়ানমারের আ মানুষ ঢুকে পড়ে, আমরা তাকিয়ে, তাকিয়ে দেখি সেনাবাহিনী। তো এই সেনাবাহিনীতে আমরা কি করব? তো আমি রাইট। ঠোলা বলব না তো কি বলব? ঠোলা হয়ে গেছে, ঠোলা। এই সেনাবাহিনী দিয়ে আমরা কি করব? ঠোলা অংশগ্রহণ করছে বাংলাদেশের বিভিন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঠোলাকে দেয়া যায়? ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে ঠোলাকে দেয়া যায় নাকি? এটা উইথড্র করা উচিত কিনা? না। দেখেন আমার আমার ৪ জন ক্লাসমেট বর্তমানে মেজর জেনারেল। আমি আমি ওদেরকে সঙ্গে আমার যা ইঙ্গিতে-আঙ্গিতে কথা হয়, আমি বলেছি, "ভাই তোরা আ আর্মিতে থাকবি, একটা কলঙ্কিত অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিস, এটাকে শুধরা।" আচ্ছা। কারণ আর্মি থাকবে আর্মির মতো। আর্মি কেন ঠোলার ভূমিকা পালন করবে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মফিজুল ভাই, আপনার দর্শক মণ্ডলী, আমরা আপনাদের মন্তব্যগুলো নিতে পারছি না, কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। ঠিক আছে? হুম। মফিজুল ভাইয়ের সাথে আলোচনা অনেকেই বলছেন, আমি কমেন্টস গুলো দেখেই জমে উঠছে, আলোচনা ভালো লাগছে। আম এগুলো মুন্না, তুমি দেখাতে থাকো। মফিজুল ভাই, এখন আপনার কাছে আরেকটা কথা বলি। আমি জানতে চাই এই বিষয়টিও কেমন? আমাদের বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাকি অনেক বদনাম হয়ে যাচ্ছে আবারও নতুন করে। সেটি হচ্ছে আমাদের একজন উপদেষ্টা সেখানে অস্ত্রসহ, বিশেষ করে ম্যাগাজিন সহ ধরা পড়েছেন, এবং ধরা পড়ার পরে পৃথিবীর সমস্ত এয়ারপোর্টের নিয়ম হচ্ছে অবৈধ বা অনাকাঙ্ক্ষিত কিছু যদি থেকে থাকে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী সিজ করে এবং তাদের অধীনে রাখা হয় সেটা, এবং যিনি এটা বহন করেছেন তাকে গ্রেফতার করা হয় এবং তার শাস্তির ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে আমাদের এটা ধরা পড়ার পর দেখা হয়েছে আসিফ মাহমুদের কাছে দিয়ে দিয়েছে, আসিফ মাহমুদের তার পিএস এর কাছে দিয়ে দিয়েছে। এইটা কোনোদিন সম্ভব কিনা? আপনি বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন দেশে থেকেছেন, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আবার কেউ বলছেন যে উনার বিমান হাইজ্যাক করার নাকি ইচ্ছা ছিল। এরকম এই অর্থে বলছে যে শুধু ম্যাগাজিনটা ধরা পড়ছে, তার বিভিন্ন ব্যাগে ছড়িয়ে ছিটিয়ে অস্ত্র পাট করে রাখা ছিল। বিমানের ভিতরে ঢুকে যেতে পারলে তিনি সেগুলো একত্রিত করতেন। এই ধরনের আশঙ্কাও করছে। আর হচ্ছে আন্তর্জাতিকভাবে আমাদের এয়ারপোর্টের মান, সম্মান, নিয়ম, শৃঙ্খলা এবং যে নিরাপত্তার বিষয়টি, সেটি একদম শেষ হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে গুরুতর, সেটা হচ্ছে আমাদের বিমানবন্দরে যেমন আমাদের চেকিং শেষ হয়ে গেলে
অন্য দেশে গেলে আমাদের সন্দেহ না করলে আমরা এমনি বেরিয়ে যেতে পারতাম। এখন নাকি নতুন করে আবার যে দেশে আমরা ল্যান্ড করব সেই দেশেও আমাদের আবার চেকিং এর ব্যবস্থা করবে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যারা যাবে। আপনার মন্তব্য প্লিজ। বাংলাদেশের যাত্রীদের জন্য স্পেশাল করে আবার স্ক্রুটিনি স্পেশাল করে করা হবে, এটা আমি বিশ্বাস করি না। এত টাকা খরচের ইচ্ছা নাই তাদের। আর এত স্টেপও তারা নিবে না। কোন দেশ নেই। স্পেশাল করে বাংলাদেশের জন্য। নো, আই ডোন্ট থিংক সো। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের রেপুটেশন কোনদিনও ছিল না। কোনদিনও ছিল না। আমাদের 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 এয়ারপোর্টের যে সিকিউরিটি বিষয়গুলো, এগুলো কোনদিনও ভালো ছিল না। চোরাচালানি আপনি বলতে পারেন ২-১ টা ধরা পড়ে। কিন্তু বাংলাদেশের বিমান এর যারা স্টাফ আছে, এয়ারপোর্টে যারা স্টাফ, তারা একটা বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেট কোনমতেই ভাঙতে পারেনি এবং এই সিন্ডিকেট চলমান। এখানকার অনেককেই আমি চিনি এবং একবার এক বিমানের একজন আ মানে আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড, উনি আমার ইংল্যান্ডের বাসায় এসেছিলেন। এসে দেখেছি তার বিশাল টাকা-পয়সা। বোঝা যায় না বিদেশে আসলে। মানে আমি তারে কি হুম, খাওয়াবো? হুম, সে হুম, আমার হুম। বিল দিয়ে দেয়, এই অবস্থা। তো কিন্তু আমি জিজ্ঞেস করলাম, "বন্ধু তুমি করো কি?" বলে, "আমি বিমানেতে চাকরি করি।" আমি বললাম, "এয়ারপোর্টে চাকরি করো, কি করো?" বলছে, জি, জি। "করি, বলা যাবে না।" মানে বলা যাবে না, লোডার। এটা আবার কি জব? পরে বিশ্বাস করেন সে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স পাস করা, সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে, বলেও দিলাম। আ এবং আমি বললাম যে, "কি পোস্টে চাকরি করো?" দেখি সে বলবে না। ওরা ৩-৪ জন বেড়াতে এসছে। পরে আমি তো খোঁচাখুচি করানো তো আমার স্বভাব। পরে আমি তো আমার তো উসকুস খুসখুস শুরু হয়ে গেছে। পরে আমার আরেক বন্ধুকে খুঁচিয়ে বের করলাম যে তার পোস্ট হচ্ছে সে বিমানের মাল আছে না? লাগেজ, লোডার, এটা লোডার, লোডারের লোডার। কাজ করে, লোডার। লোড হ্যাঁ? তো আপনি আমি বলছি আজকে থেকে ৬-৭ বছর আগের কথা। সে লোডারের জি, দায়িত্বে আছে এবং সে জি, জি। বাংলাদেশে বারিধারে বাড়ি-টাড়ি করে ফেলেছে। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের বাবা! আমাদের যে গোল্ডেন হ্যান্ডশেক এর কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সুতরাং এটা নতুন কিছু না। এটা ঠিক হবে না। এটা নিয়ে বলে লাভ নাই। আ এটা ঠিক করতে হলে ইন্ডিয়া যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স কে প্রাইভেটাইজেশন করে দিয়েছে, এটা করলে একটা স্টেপ নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আসিফ মাহমুদ। আমাদের আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের জি, ব্যাপারটা জি, হচ্ছে জি। তারা তো নাহিদের কথা থেকেও প্রকাশ পেয়েছিল যে তারা আ সশস্ত্র আন্দোলনে যেত। কিন্তু তারা যে আর্মড, এটা না অনেক আসি ধারণা। আসি 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 আসিফও নিজে বলছে যে আমরা হ্যাঁ, অস্ত্র-শস্ত্র আমরা ঠিক সশস্ত্র আছে। বিপ্লবের এখন জি। এখন সর্বোপরি হচ্ছে আমরা অবাক হব কেন? যেইখানে আমাদের মানে উপদেষ্টা, উনি উনি জানেন না অস্ত্র আইন কি? জানে না, জানে না। উনি বলছে। উনি honestly উনি বলছে। যখন আপনি জানেন সত্য না, আপনি বলছেন সবাই সত্য কথা বলছে এটা ঠিকই তো আছে। উনিই তো না বলছেন। উনি যখন জানেন না, আমার মতো নাদান জেনে কি হবে? সেটা তো একটা কথা আবার। তাই না? উনি জানেন না। উনি মধ্যরাতে আসলে উনি টহল দিতে পিঙ্কুর কথায় টহল দিতে উনার ঘুমই হয় না। উনি ম্যাগাজিনের কথায় কি হিসাব রাখবেন? উনি এগুলি নয়। আচ্ছা, উনি আচ্ছা, রাতে আচ্ছা। ঘুমান না তো। যাক উনার কিছুদিন পরে না তালাক হয়ে যেতে পারে। উনার বউ তালাক দিয়ে দিতে পারে। উনি রাতে ঘুমান না। ঘুমায় না। পিঙ্কু উনাকে এমন ভয় দেখিয়েছেন, উনি রাত্রে ঘুমানই না। এখন এই ম্যাগাজিন নিয়ে কথা বলার তার সময় নেই। আচ্ছা পিঙ্কুকে ভয় পাওয়ার কারণটা কি? এটা যদি একটু পিঙ্কুর নামটা মনে হয় আপনিই দিয়েছেন। হ্যাঁ? পিঙ্কুর নাম তার বাবার দেওয়া, আমি প্রকাশ করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ইল্লু, আপনি পিঙ্কু প্রকাশ এই ২ জন করেছেন। বাংলাদেশের এখন সর্ববিখ্যাত পলিটিক্যাল অ্যানালিস্ট, হ্যাঁ? অ্যা 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 জি। মানে এনার একজন মোটামুটি বেশ সুন্দর হবে, কদুর মতো দেখতে এবং আরেকজন সরাইল্লা গরুর মতো লম্বা। সুতরাং তারা বাংলাদেশে এখন বিশাল প্রভাবশালী এবং তার ব্যাপার হচ্ছে তারা দুজনই মাঝে মাঝে উনারা খেলেন। যেমন দেখেন ভারতের খানরা আছে না? শাহরুখ খান, আমির খান আছে না এরা খানরা? মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়া দেখায়। আসলে কোন ঝগড়া না। কারণ আচ্ছা, ওইখানে আচ্ছা, তাদের আচ্ছা, আচ্ছা। ডমিন্যান্স টা জানি প্রকাশ না পায়, নিজেদের মধ্যে ঝগড়া করে। এখন মাঝে মাঝে ইল্লু আবার বলে যে জামাতের বিরুদ্ধে কথা বলে। ইল্লু মাঝে মাঝে ২-১ হুম, মানে, হুম "এই বলছে, দুষ্ট বলছে। তুমি এইভাবে খেলছো কেন?" ব্যাপারটা এসে এরকম। তো আচ্ছা, মাঝে, আচ্ছা, মাঝে আচ্ছা, ওই আচ্ছা। পিঙ্কু মাঝে মাঝে জামাতকে বলবেন, "এইটা আপনারা ভয় পান কেন? এগিয়ে যান।" হ্যাঁ? এরা সবাই হচ্ছে জামাতের পেইড অ্যাক্টিভিস্ট এবং তারা বাই ডিফল্ট আম কোন একটি, আমি সেটা আজকে না বললাম, কোন একটি গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত আছে, বিশেষ করে পিঙ্কু, আ আচ্ছা, এবং আচ্ছা। এবং এবং আম বাংলাদেশের মানুষরা এটা বুঝবে না, বোঝার ক্ষমতাও নাই। লো আইকিউ র বেশিরভাগ মানুষ এটা বোঝার তাদের ক্ষমতাও নাই। তারা আর বুঝবেও না। আ তাই জামাত ছাড়া সবাইকে সে ধরবে এবং বাংলাদেশে যখন এক্সট্রিমিজম চরমে যাবে, তখন এদের পরিকল্পনা সফল হবে। বিশেষ করে পিঙ্কুর পরিকল্পনা সফল হবে। কারণ ও চায় আচ্ছা, আচ্ছা, বাংলাদেশ ইসলামিক জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক। এটাতে ২ টা কাজ আচ্ছা, হবে। কমিউনিজম রাইজ হবে। দ্বিতীয়ত হচ্ছে ভারতে হিন্দুত্ববাদ মানে শাসন কন্টিনিউ করা জাস্টিফায়েবল হবে। আচ্ছা। দিস ইস হাউ ইট ইস এবং বাংলাদেশে আ একটা কাউন্টার রিভলিউশন হবে। দিস ইস হিস প্ল্যান।
আবার ইসলামী শাসন আমাদের যেমন ফয়জুল করিম হুজুর একটা সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে ইরান এবং আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা তারা চালু করতে চান, কেন? ইসলামী শরিয়া চালু করতে চান, একদম একদম কনফিডেন্টলি না, বলেছেন। শরিয়া শাসন বলতে খেলাফত বলতে কিছু নাই ইসমাইল ভাই। আচ্ছা, আহ, খেলাফত বলতে কিছু আচ্ছা, নাই। আমি একদম স্পষ্ট করে কোরআনে তো নেই কোন সহি হাদিসে কিভাবে খলিফা নিযুক্ত করা হবে, কিভাবে খেলাফত কায়েম করা হবে, পরিচালনা করা হবে একটি নির্দেশনাও নাই। আচ্ছা। এমনকি হযরত আবু বকর, ওসমান, খলিফা রাশিদিনদের ব্যাপারে কোনো ওয়েল ডকুমেন্টেড কোনো কিছু নাই। ইবনে ইসহাকের থেকে কিছু রেফারেন্স পাওয়া যায়। ইবনে ইসহাক ১১ শতাব্দীর আগে ইবনে ইসহাকের কোনো প্রমাণ, কোনো ডকুমেন্ট নেই। আচ্ছা, আচ্ছা। এখন আপনি পিঙ্কু সাহেবের কথা বললেন। পিঙ্কু সাহেবকে কেউ বলছে জামাতের হিন্দু শাখার নায়েবে আমির মাশাআল্লাহ। অথবা জামাতের হিন্দু শাখার যে আ বৈদেশিক আ কি বৈদেশিক বিদেশ বিষয়ক উপদেষ্টা, তিনি ফ্রান্সে এত বসেই ছোট না, এত ছোট কন্ট্রোল না। করছেন। উনি এত ছোট পর্যায়ের মানুষ না। আরেকটু উপরে। আরো উপরে? আরো। আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা মানে তাহলে আমিরের হুম। ব্যক্তিগত উপদেষ্টা হতে পারেন হয়তোবা। আমিরের ব্যক্তিগত উপদেষ্টা। তো সে হিসেবে আমাদের আচ্ছা এই পিঙ্কুর কথায় কেন আমাদের দেশের আবার মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় সবাই কেন আবার একটু ঝাঁপিয়ে পড়ে সমস্ত কথায়? বিশ্বাস করার কথা না তো। এটা কিভাবে সম্ভব হয়েছে? বিকজ কিভাবে তিনি আমাদের জনগণের আইকিউ ভেরি লো। তাদের আচ্ছা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নাই। আমাদের আচ্ছা, জনগণ আচ্ছা। কেউ কোনো কিছু শুনলে এটা চেক করার অ্যাবিলিটি নাই, ধৈর্য নাই। গত পরশুদিন আগের দিন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা ফেসবুকে এখনো আছে, আমার নতুন ভেরিফাইড পেজ এখনো আছে, ইউটিউবেও আছে। সে স্ট্যাটাসটি হচ্ছে এরকম, "আমার জননী জন্মভূমি আজ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার চিৎকার করে, হাজার কথা বললেও আমার মাকে বাঁচাতে পারলাম না। এখন শুধু অশ্রু আমার সঙ্গী।" এরপরে আমার কাছে ১,০০০ মেসেজ আসছে, ১০০ ফোন কল আসছে। "মুফাজ্জিল ভাই খুব কষ্ট লাগলো, খালাম্মা মারা গেছেন।" তো আপনি আপনি বুঝেন। আহ তো আপনি এনারা অ্যাসেসমেন্ট করবে, ইল্লু পিঙ্কুর কথা মানে ভেরিফাই করবে না। আমরা শুনে প্রোপাগান্ডা করা, কারো কথা শুনে মনে করেন আপনাকে আমি দেখতে পারি না। আপনার বিরুদ্ধে বলবে যে, "ইসমাইল তো বা জুয়াখোর।" ঠিক আছে না? হুম, আমি হুম। আপনাকে যে দেখতে পারি না। এইটা আমি ছড়ায় দিব। আচ্ছা, আচ্ছা, এবং আচ্ছা, আচ্ছা। সুতরাং হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আমার মা তো মেরেই আচ্ছা। ফেলেছে। আমার মাকে মেরে ফেলেছে অলরেডি। আচ্ছা আপনার মা নাই এরকম না। আচ্ছা আরেকটা পোস্ট এরকমও দেখি যে একজনের ছবি দেখলাম, হায়রে এই ভদ্রলোককে তো আমি চিনি। ধরুন একজনের পোস্ট দিছে আমি চিনলাম। উপরে লেখা আছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ সন্ধ্যা ৭টা ৩০ অমুকজন নিবাসী, অমুকজন নিবাসী রফিক ভাইয়ের মা মারা গেছেন। রফিক ভাইয়ের ছবি কিন্তু দেয়া। এখন আমি মনে করলাম রফিক ভাই মারা গেছে। তো বলল যে রফিক ভাইয়ের মা মারা গেছে এবং শেষে তিনি যে মারা গেছেন এই কথাটি লেখা থাকে। এইটাও আমার কিন্তু মনে হয় পরিহার আপনি করা যদি উচিত। বলেন যে আমি খুব অসুস্থ, হ্যাঁ, ভাই দোয়া করবেন। দেখবেন সবাই দোয়া করবে। কেউ বলবে না ভাই ডাক্তারের কাছে গেছেন, কোন হেল্প লাগবে? এটা কথাটা কেউ বলবে না। কারণ এটা সহজ তো। হুম, বা দোয়া করি। এটা আচ্ছা, বলতে আচ্ছা। খুব সহজ। এখন সোশ্যাল মিডিয়ায় দোয়া-টোয়া হচ্ছে আরকি সব। মুনাজাত এখন আর উঠে গেছে। তো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমিন, সুম্মা আমি আমিন চিন্তা সবকিছু করতেছি বলা একটা হচ্ছে। ওয়াজ মাহফিল করব ইনশাআল্লাহ অচিরেই। হ্যাঁ, কোরআন এটা আপনি পারবেন। আমি এটা আমি আপনি ভালো পারবেন। পারব। হ্যাঁ। ভালো পারবেন, ভালো পারবেন। এটা পারবেন। আচ্ছা এই আপনার ওয়াজ মাহফিলের কথা যেহেতু বললেন, আমাদের বিজ্ঞানী ইব্রাহিম হুজুর এবং আমাদের আ আজহারি হুজুর, আমাদের হামজা হুজুর, আমাদের তারেক মনোয়ার হুজুর এবং সাহেব তো ইব্রাহিম হুজুর তো রেকর্ড করে ফেলছেন। বক্তব্যের দিক থেকে। হুম? হ্যাঁ, জিনেরাও সারা পৃথিবীতে উনার নাম জানে এবং তিনি আ জিন চতুর্দিকে উনার সাথে ঘোরাফেরা করে এবং মঞ্চের চতুর্পাশে উনি হাজার, মিথ্যা কথা হাজার বলেন জিন নাই তো। আছে। উনি তো মিথ্যা কথা জি বলেন নাই। হ্যাঁ, ঠিকই বলছেন তো। উনি না, উনার উনি সাথে কথা ওরা বলে উনি 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 তো মিথ্যা কথা বলেন নাই। কারণ হচ্ছে করোনা ইব্রাহিম সাহেবের কথা বলছেন বোধহয় আপনি। তো জি, 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 জি। করোনা ইব্রাহিম সাহেব উনি আ জিনের কথা যেহেতু বলেছেন, দেখেন জি, আমি তো জি। মানুষ না, আমি তো জিন। কারণ হচ্ছে কারণ হচ্ছে আমাকে উনার ভক্তরা বলে, "তুই মানুষই না।" যেহেতু ও আমি তাহলে মানুষই আপনি না, তাহলে তো জিন। আমি জিন ছাড়া আর কিছু হতেই পারি না। ও আচ্ছা, তা আচ্ছা, আচ্ছা, তা আচ্ছা, আচ্ছা। উনারা দেখছেন না, আমি তো ও উনাকে চিনি। তাহলে উনি বক্তব্যে বলছেন আমার পাশে হাজার, হাজার জিন আছে। তার ঠিক মানে বলছেন। দ দর্শক শ্রোতা যারা আছেন, যারা শুনতে হ্যাঁ, এসছেন যারা উনাকে দেখতে পারেন তারা না, আর উনারা কেউ মানুষ না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তো আচ্ছা আপনার আরো একটা সার্কাসম জিনিস দিয়ে আমরা করতেছে। শেষ করব। আমির হুম। হামজা একটা বক্তব্য দিয়েছেন। এটার গুরুত্ব দিতেই হয়। তিনি নমিনেশন পেয়েছেন এবং
কুষ্টিয়া থেকে তিনি লালন আখড়া উচ্ছেদ করবেন। প্লাস হচ্ছে নির্বাচনী কর্মসূচি আরকি। আর হচ্ছে যে তিনি বলেছেন যে দাড়িপাল্লার কথা কোরআনের অমুক আয়াতে আছে সেটা তিনি পড়ে শুনিয়েছেন। সবকিছুই তো পবিত্র কোরআনে আছে। তো দাড়িপাল্লা কোরআনে আছে এটা বলে মানুষকে কি উনি দাড়িপাল্লার প্রতি আগ্রহী করে তুলছেন? কি মনে হয় আপনার? আমির হামজা উনি ওনার একটা ভালো গুণ আছে। আচ্ছা জি। উনি খুব বলিউড, ঢালিউড এসব সিনেমা উনি দেখেন গোপনে। ও এবং আচ্ছা, আচ্ছা, দেখবেন আচ্ছা, যে আচ্ছা। উনি এ সকল মেয়েদের শরীরের অঙ্গভঙ্গির উনি দারুণ বর্ণনা আ করতে পারেন। দেখে, হ্যাঁ? দেখে, হ্যাঁ, সুতরাং বর্ণনা করতে পারেন। উনি যদি লালনকে উঠিয়ে দেন ওখান থেকে, লালন উঠিয়ে দিতেই পারেন। উঠিয়ে দিয়ে সেখানে উনি যদি একটা মানে খুল্লাম নৃত্যের কোনো কিছু করতে চান, আমরা দেখব ভবিষ্যতে। তাহলে উনি সেটা আমরা যদি আচ্ছা, আচ্ছা, এনজয় করি আচ্ছা। তো করব। খারাপ কি? রস রশ্মিকা মান্দানাকে হয়তো হ্যাঁ, নিয়ে উনি আসবেন। তো উনি তো এই বিষয়ে স্পেশালিস্ট। উনি জেলে এই বিষয়ে জি, জি। স্পেশালাইজেশন অর্জন করেছেন। জি, জি, রশ্মিকা মান্দানাকে তাইলে না কুষ্টিয়াবাসী দেখতে পাবে। জি, জি। হুম? এবং আল্লাহর নাম নিয়ে তাঁর দিকে তাকাবে সেই প্রত্যাশা করছি এবং হুম। মহসিন ভাই আমরা তাহলে শেষ করতে পারি। জি, আমাদের জি। আপনার শেষ মুহূর্তে আর কিছু বলার আছে কিনা শেষের দিকে? এই না, না আমি আর কি দর্শকদের কি দ মানে আমাদের দর্শক যুক্ত হয়েছে দর্শকদের সম্পর্কে একটু কিছু বলে দেন। দর্শকদের আমরা জন্য একটাই কমেন্টস গুলো আসলে পড়িনি। একটাই রিকোয়েস্ট। জি। আপনারা প্লিজ চেষ্টা করবেন অ্যানালিটিক্যাল মাইন্ড বলতে কি বোঝে এটা বোঝার। এটা নিয়ে একটু পড়াশোনা করেন, অনলাইনেই করেন। যে অ্যানালিটিক্যাল মাইন্ড কিভাবে ডেভেলপ করা যায়। চট করে কোনো কিছু শুনে বক্তব্য দেবেন না, কমেন্ট করবেন না, অস্থির হবেন না। সোশ্যাল মিডিয়া আমাদেরকে অস্থির করে তুলেছে। আমরা কত দ্রুত কমেন্ট করতে পারি, কত দ্রুত কারো সম্বন্ধে প্রচার করতে পারি, এগুলো করবেন না। কোনো কিছু শোনার আগে সে আমি বলি, ইসমাইল ভাই বলুক, যেই বলুক শুনুন, নিজে যাচাই করুন সোর্স, তারপরে প্রচার করার চেষ্টা করুন। এবং দ্বিতীয়ত আপনারা অশ্লীলতা থেকে দূরে থাকেন। কমেন্ট বক্সে আমাদের বাংলাদেশের মানুষরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অশ্লীল কথা, অশ্লীল বক্তব্য, থ্রেট, হুমকি এগুলো দেয়। এতে করে জাতির ইজ্জত নষ্ট হয়। এবং এটার প্রমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মনে করে বাংলাদেশের মানুষ ইমোশনালি ড্রিভেন, অ্যানালিটিক্যাল মাইন্ড নাই, রিজনেবল মাইন্ড কাজ করে না। এটা জাতির জন্য লজ্জা। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা একটা কমেন্টস আমরা দেখেছি যে সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে এগুলো কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়া আছে এগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা? আপনি বলেছেন সেটা আর্টিফিশিয়াল এআই কে জিজ্ঞেস করুন। এআই এআই কে বলে দিবে। লিঙ্কটা দিলে বা হ্যাঁ। স্ন্যাপশটটা দিলে ওরা বলে দিবে। আচ্ছা, দর্শকদের কাছেও আমাদের অনুরোধ, কোনো বিষয়ে যদি আপনাদের সন্দেহ থাকে সে বিষয়টি আপনারা এআই এর কাছে জানতে চাইতে পারেন এবং মোফাজ্জল ভাই যেটা বলেছে এটা সুন্দর পরামর্শ। আর সেই সাথে শেষ কথা আমি যেটি বলতে চাই, মোফাজ্জল ভাই বলেছেন যে সেনাবাহিনী কি আছে কিনা? আর সেনাবাহিনী থাকলে তারা কি ঠোলা হয়ে আছেন? এখন কি, কি বলেছেন আমরা সেগুলো শুনেছি। সেনাবাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন সেটা প্রত্যাশা ছিল সবার। কিন্তু দেশবাসী হতাশ। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছেন। তিনি তাঁর কাছে জাতি আশা করেছিল এইরকম কিছু যে ৮ তারিখ ৮ই অগাস্ট তিনি যদি ক্ষমতায় আরোহণ করে থাকেন, তখন যদি তিনি একটু বলতেন ৯ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে, "এই দেশকে আমরা সাজাতে চাই, কোনো হানাহানি, মারামারি না। আমি দায়িত্ব নিলাম। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যে অন্যায় করবে তাকে ধরে ফেলবো। যে অন্যায় করেছে তাদেরকে ধরব।" এই কথাটা যদি তিনি বলতেন, তাহলে এই যে মবের রাজত্ব এখন না তাও বাংলাদেশে হতো। চলছে, তাও হতো। তাও কারণ কি হতো জানেন কিভাবে হতো? ইসমাইল ভাই বলেন, বলেন, জামাতের বলেন। আমির উনি যখন বলেন, "আমাদের সমালোচনা করবেন, চুমু দেব।" আচ্ছা। তো এখন উনার বাই কিস অফ দ্য স্নেক ইস ডেঞ্জারাস। উনি তো কিস চুমু অফ দ্য দিয়েছেন অনেককে। স্নেক কিস অফ জি, দ্য জি, স্নেক ইস জি। ডেঞ্জারাস, ফেটাল। সুতরাং উনি যদি বলতেন ডক্টর ইউনূস যে, আমি আপনাদের সঙ্গে আছি, মারামারি হানাহানি করবেন না।" মানে কি? উনি তল দেয়া উস্কে দিতেন মারামারি। সো আই ডোন্ট ট্রাস্ট হিম। ওকে, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। আমরা তাই না? জাতি হিসেবে অনেক পিছিয়ে গেছি। আমাদের আসলে উত্তরণের ইন্না প্রয়োজন লিল্লাহ। আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাসিনা স্বৈরাচার, ইউনূস কি? ইউনূস স্বৈরাচারের দাদা। দাদা উনি জানতে চেয়েছেন উত্তর দিয়ে দিলাম। হুম। দাদার কাছ থেকে আমরা সবাই পরিত্রাণ চাই। দাদা সুন্দর একটা নির্বাচন দিয়ে তিনি সরে পড়তে পারেন এবং অনেকে বলছেন অনেক রকম কথা আমরা শুনতে পাই। সেগুলো আমরা চাই না। হবে না। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেও হবে না। এটা কিন্তু দর্শক শুনতে চায় আপনার কাছে। না, ২ না লাইন হবে না। বলে দিন না একটু। ইম্পসিবল। অ্যাবসোলিউটলি ইম্পসিবল। কোন লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হবেই না। না ভাই। আপনি লিখে হবেই রাখেন না। না। এটা ভিডিও থাকবে তো। থাকবে। হ্যাঁ, হবে না ভাই। ফেব্রুয়ারিতে এই নির্বাচন। হবে না। না, আচ্ছা।
যাই হোক জুনে হলে আমরা জুনে হলে জুনে হলে নফল নামাজ পড়বো আমরা। জুনে যদি হয়। আচ্ছা, হুম। আচ্ছা। তবু আমরা প্রত্যাশা করতে পারি যে একটা নির্বাচন হয়ে আচ্ছা ঠিক আছে না, আমি তারপরেও এখন একটা নির্বাচন প্রত্যাশা করিও না। যেটা impractical প্রত্যাশা কেন করব? আচ্ছা আমিও তাহলে আর প্রত্যাশা করলাম না, না? না, করেন না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি আল্লাহ প্রফেসর চালাবে ডক্টর দেশ। দেশ আল্লাহ চালাবে। ইউ ইউনূস সাহেব থাকুক এটা বলব না এটাও না, বলব না, না। আল্লাহ চালাবে। আল্লাহ তুমি দেশ চালাও। আমাদের দেশকে বা জাতিকে তুমি বাঁচাও। এটাই। জি, প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন দর্শক মণ্ডলী আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মোফাজ্জল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ এবং অনেক সেই ধন্যবাদ সাথে ইসমাইল ভাই। আমাদের টেকনিশিয়ানকেও ধন্যবাদ এবং টেকনিশিয়ানকেও সবশেষে এই ধন্যবাদ। কথাই বলতে চাই আল্লাহ তুমি আমাদের দেশটাকে রক্ষা করো। হ্যাঁ, আমিন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আমিন, আমিন। সুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান।